ওই লাইটটা থাকলে ভালো হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আর আশা করছি আমাকে সবাই শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আমি সরাসরি ক্লাসে চলে যাব। তো সবাইকে আমাদের জব সিকার যে পেজ আছে সেই পেজ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাসেল আহমেদ শাহিন, আপনাদের শাহিন স্যার। আজকে আমরা বিসিএস এর আইসিটি নিয়ে কথাবার্তা বলবো। তো আমরা আজকে এর আগে 4টা লাইভ ক্লাস হয়েছে আপনাদের। বাংলা ক্লাস হয়েছে, ইংলিশ ক্লাস হয়েছে, তারপর হচ্ছে ম্যাথ ক্লাস হয়েছে, সাধারণ জ্ঞান ক্লাস হয়েছে। আজকে আমাদের আইসিটি ক্লাস। তো আশা করি সবাই শেষ পর্যন্ত ক্লাসের সাথেই থাকবেন। আমাদের ক্লাসটা খুব বেশি দীর্ঘ হবে না। আমরা আইসিটির টুকটাক বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলবো, পাশাপাশি আজকে একটা ছোটো টপিক শেষ করার চেষ্টা করবো। তো বিসিএস এর সিলেবাসের যেখান থেকে অন্তত একটা প্রশ্ন কমন করবে, আমরা ওরকম একটা টপিক আজকে সিলেক্ট করে পড়বো। আশা করি ওই টপিকটা আপনাদের খুব কাজে লাগবে, এবং ওই টপিকটাই পড়বো যেটাতে আমাদের সমস্যা হয়, যেগুলোতে বুঝতে সমস্যা হয়, যেগুলো মুখস্থ বেস না। অর্থাৎ কিছু টপিক আছে যেগুলো পড়লেই পারা যায়, আর কিছু টপিক আছে যেগুলো বুঝতে হয়। আমরা আজকে বোঝার মতো একটা টপিক নিব, যেখানে অনেক কিছু বোঝার আছে, জানার আছে। তো আমরা আজকে বিসিএস এর যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো, সিলেবাসের টপিকটার নাম হচ্ছে, সিলেবাসে লেখা আছে সংখ্যা পদ্ধতি। তো আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে কথাবার্তা বলবো। এটা হচ্ছে আইসিটির খুবই গুরুত্বপূর্ণ টপিক। লাস্ট 5টা বিসিএস এর টানা এখান থেকে প্রশ্ন এসেছে, কোনো বিসিএস এর 2টা করে প্রশ্ন এসেছে, লাস্ট 40-এ 2টা এসেছে। তো আমরা আজকে এটা নিয়ে কথাবার্তা বলবো। 41-এ 2টা প্রশ্ন আসছে। তো সংখ্যা পদ্ধতি পড়ার জন্য আচ্ছা, সবাই আরেকটু কষ্ট করে এনশিওর করেন সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আর কে কোন জায়গা থেকে শুনছেন একটু কাইন্ডলি আমাকে এনশিওর করেন। আমি একটু দেখছি আপনাদের। আচ্ছা, হ্যাঁ রিজভি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? সবার জন্য বলছি আমি ভালো আছি, আপনারাও আশা করি ভালো আছেন। আসলে আচ্ছা, আরেকটু জুম করে নিব। আচ্ছা ঠিক আছে, একটু জুম করে নেওয়া যায় কিনা দেখি। আচ্ছা, একটু জুম করে নিয়েছি এখন। আচ্ছা, এখন দেখেন ঠিক আছে কিনা। আচ্ছা, আমাকে দেখা খুব বেশি ইম্পর্টেন্ট না, বোর্ড দেখে চলবে। তাহলে আমরা শুরু করতে পারি। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তো আমরা যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমি আবার বলছি, এই টপিক থেকে বিসিএস এর প্রশ্ন থাকবে ইনশাল্লাহ, কারণ এখান থেকে প্রশ্ন লাস্ট 5টা বিসিএস থেকে টানা আসছে। তো এখান থেকে প্রশ্ন থাকবে, এটা মোটামুটি নিশ্চিত। এটা মনে রেখে আপনারা পড়বেন। আর হচ্ছে আরেকটা বিষয়, সবাই বিষয় খাতা কলমে লিখবেন, মানে শুধু শুনলেই হবে না, লিখতে হবে, নোট করতে হবে। আমার ক্লাস মানেই হচ্ছে ক্লাসে নোট করানো হয়। তো সেই ক্ষেত্রে আপনার খাতাটা কলমটা অবশ্যই নিতে হবে। সবাই একটু কষ্ট করে খাতা কলম নিয়ে আমার সাথে একটু ফলো করেন। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার মেসেজে লিখবেন, আর আমি একটু স্লোলি পড়ানোর চেষ্টা করবো যেন আপনাদের বুঝতে সমস্যা না হয়। তো দেখেন, আমরা সবাই সংখ্যা পদ্ধতি জানি। সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে সংখ্যাকে কিভাবে প্রকাশ করতে হয়। তো এই সংখ্যা পদ্ধতি আমরা আইসিটির জন্য এই যে যত ধরনের সংখ্যা পদ্ধতি পড়ব, যত ধরনের সংখ্যা পড়ব, এই সবগুলো পদ্ধতিকে আমরা 2টা ওয়েতে বা 2টা ভাগে ভাগ করি। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে পজিশনাল নাম্বার। প্রথম ভাগটা হচ্ছে পজিশনাল নাম্বার, অর্থাৎ এইটা হলো একটা সংখ্যা পদ্ধতি। আরেকটা হচ্ছে নন পজিশনাল নাম্বার। যদি কারো ওখানে নেটের খুব সমস্যা হয় সেক্ষেত্রে আমার কথাটা শুনেন, সাউন্ডটা ঠিক যাওয়ার কথা যদি সমস্যা হয় খুব বেশি। একটা হচ্ছে পজিশনাল নাম্বার, একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার। তো এই সংখ্যা পদ্ধতিকে আমরা এই 2টা প্রধান ক্যাটাগরিতে ভাগ করি। এই পজিশনাল নাম্বারের বাংলা শব্দ হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। এটাকে আমরা বাংলায় বলি স্থানিক সংখ্যা পদ্ধতি। এবং নন পজিশনাল নাম্বার যেটা আছে এটাকে বলি আমরা অস্থানিক সংখ্যা পদ্ধতি। এটাকে বাংলায় বলি আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি, আর এটাকে বলি আমরা অস্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক আর একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। এইগুলো টোটাল 2 ধরনের সংখ্যা পদ্ধতি।
এখন আমাদেরকে জানতে হবে কোনটা কেন পজিশনাল আর এটা কেন নন পজিশনাল, এই বিষয়টা আমাদের ক্লিয়ার হতে হবে। তো দেখেন, এটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা দুটো এক্সাম্পল নিব, এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করব। ধরেন একটা সংখ্যা আমি নিলাম 111, ভালো করে খেয়াল করবেন। যদি আমরা বুঝে পড়তে পারি, এটা হচ্ছে আইসিটির ম্যাথের পার্ট, এটা ম্যাথেও আছে, ম্যাথের সিলেবাসও আছে। তো যদি ম্যাথের পার্টটা একটু বুঝে বুঝে পড়ি, সেক্ষেত্রে আপনার কখনোই ভুল হবে না, কখনোই মুখস্থ করতে হবে না। আমরা অনেকে এগুলো মুখস্থ করার চেষ্টা করি, এগুলো জোর করে মুখস্থ করা যাবে না এবং করলে মনেও থাকবে না, বুঝে বুঝে পড়তে হবে। তো দেখেন 111 যে সংখ্যাটা আছে, এটা পজিশনাল না নন পজিশনাল সেটা আমরা একটু দেখব। তো ছোটবেলায় আমরা পড়েছিলাম এই যে 1 সংখ্যাটা, এটাকে বলি আমরা একক, এইটাকে বলি আমরা দশকের ঘর, এইটাকে বলি আমরা শতকের ঘর। এটা হলো একক, তাই আমরা 1 গুণ করি। এটা হচ্ছে দশক, তাই আমরা 10 গুণ করি। এটা হচ্ছে শতক, তাই আমরা 100 গুণ করি। গুণ করার পর দেখেন রেজাল্ট কি আসে, এখানে আসে 1, এখানে আসে 10, এখানে আসে 100। তো যদি আমরা সবটা যোগ করি, সেক্ষেত্রে আমরা পাবো টোটাল 111। এখন এই যে একক দশক শতক আমরা করলাম, তো এই সংখ্যাটা থেকে আমরা দেখলাম যে এই 1টা সবার লাস্টে বসার কারণে সে এককের ঘরে আছে, তাই আমরা 1 গুণ করেছি। 2 নম্বর সংখ্যাটা দশকের ঘরে আছে, তার সাথে আমরা 10 গুণ করেছি। 3 নম্বর সংখ্যাটা শতকের ঘরে আছে, তার সাথে আমরা 100 গুণ করেছি। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন ভালোভাবে, সেটা হচ্ছে একই ধরনের 1, এটার অবস্থান চেঞ্জ হওয়ার কারণে এর সাথে যে গুণ করছি সেই সংখ্যার মানটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। অবস্থান চেঞ্জ হওয়ার কারণে সংখ্যার মানটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এই যে অবস্থানটার কারণে দেখেন, এটা এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর, এটা হচ্ছে শতকের ঘর। একটাই 1, কিন্তু অবস্থান চেঞ্জ হওয়ার কারণে তার মানটা ভিন্ন হয়ে গেছে। এই জন্য এটাকে বলা হয় পজিশনাল নাম্বার, অর্থাৎ তার অবস্থানটা কোথায়, তার পজিশনটা কোথায়, এর জন্য আলাদাভাবে কি করতে হয়, সংখ্যাটাকে অ্যানালাইসিস করতে হয়। কিন্তু যদি আমরা রোমান সংখ্যা বলি, রোমান সংখ্যা আমরা জানি এটা হচ্ছে 1, রোমান সংখ্যা এটা হচ্ছে 2, এইটা হচ্ছে রোমান সংখ্যায় 3, এইটা হলো রোমান সংখ্যার 3 একটা সংখ্যা 3। এখন দেখেন এই সংখ্যাটা যদি আমরা এভাবে কম্পেয়ার করি, রোমান সংখ্যা যদি এভাবে 3টা 1 পাশাপাশি বসাই, তাহলে কিন্তু সেটা 111 হবে না। দেখেন এটা কিন্তু 111 হওয়ার কথা ছিল, 3টা 1 পাশাপাশি বসলে 111 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 3টা 1 দিয়ে মাত্র 3 হবে, 111 হবে না। কেন হবে না দেখেন, এইখানে এই সংখ্যাটার শুধু নিজস্ব মান আছে, স্থানীয় মান নাই। 3টা 1 যোগ করলে 3 হচ্ছে, এই জন্য রোমান সংখ্যা এটা আমরা 3 বলছি। আবার খেয়াল করেন, এইখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তার নিজস্ব মান, 1 হচ্ছে তার নিজস্ব মান, এবং এই যে একক দশক শতক এটা হচ্ছে তার স্থানীয় মান, অবস্থানের কারণে একটা মান। তো পজিশনাল নাম্বারে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে নিজস্ব মান থাকবে, একটা হচ্ছে স্থানীয় মান থাকবে। কিন্তু নন পজিশনাল নাম্বারে শুধু একটা জিনিসই থাকবে, সেটা হচ্ছে তার নিজস্ব মান 1ই থাকবে, কিন্তু তার স্থানীয় মানটা থাকবে না। যেহেতু স্থানীয় মান নাই, এই জন্য এটাকে বলা হয় নন পজিশনাল নাম্বার। এখন দেখেন পার্থক্যটা রাত দিন পার্থক্য, 3টা 1 লিখেছি, কিন্তু এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 111। তাহলে আশা করি দুইটা পার্থক্য বুঝতে পেরেছেন। আমি একটু আপনাদের দেখি কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, যদি একজনের লেখা দেখা যায় সেক্ষেত্রে আমি বুঝতে পারবো আমার এখানে লেখা ঠিক আছে। আচ্ছা, এখানে একজন লিখেছেন লেখা ক্লিয়ার, তার মানে আমার এখানে ঠিক আছে, সমস্যা হচ্ছে না। তো একটু কষ্ট করে, যাদের নেটে খুব বেশি সমস্যা, একটু কাইন্ডলি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা শুনতে থাকেন, যখন নেট ভালো হবে তখন তো শুনবেন, আর যদি খুব বেশি সমস্যা হয় সেক্ষেত্রে ক্লাসটা রেকর্ড থাকবে, তখন আমরা রেকর্ড ক্লাসটা দেখে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে আমরা সামনে আগে শেয়ার। এখন দেখেন আমরা যে দুটো সংখ্যার কথা বললাম, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল, এই দুটো আমরা এক্সাম্পল দেখলাম। এখন আমরা এই সংখ্যাগুলো কি কি আছে আমরা একটু দেখব। এই পজিশনাল নাম্বারগুলোকে আমরা 4টা ভাগে ভাগ করি। পজিশনাল নাম্বারগুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করি? 4 ভাগে ভাগ করি। তো এই 4 ভাগের মধ্যে দেখেন কি কি আছে। 4টা ভাগের মধ্যে আছে হচ্ছে ডেসিমাল নাম্বার, একটা হচ্ছে ডেসিমাল নাম্বার, ডেসিমালের বাংলা হচ্ছে দশমিক সংখ্যা, ডেসিমাল বা হচ্ছে দশমিক নাম্বার। আরেকটা হচ্ছে অক্টাল নাম্বার, অক্টাল, এটাকে হচ্ছে আমরা অক্টাল নামে বেশি চিনি, তাই এটার বাংলা লিখলাম না। তারপর হচ্ছে বাইনারি, এই বাইনারি শব্দটার বাংলাটা জানা জরুরি, এটার বাংলা হচ্ছে দ্বিমিক, মানে এটা আসার মতো আসতে পারে। ডেসিমাল মানে হচ্ছে দশমিক সংখ্যা, অক্টাল, বাইনারি মানে হচ্ছে দ্বিমিক। আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল। আমি একটু নিচে লিখলাম, এদিকে মনে হয় জায়গা আপনারা দেখতে পাবেন না হয়তো।
ডেসিমাল, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল, এই টোটাল 4টা সংখ্যা আমরা ব্যবহার করি কোথায়? পজিশনাল নাম্বারে। তো আমাদের পরীক্ষাতে বিসিএস সিলেবাসে মূলত এই নন পজিশনাল নাম্বার সংখ্যাটা নাই, এটা নাই। পরীক্ষাতে যা আছে সেটা হচ্ছে পজিশনাল নাম্বার আছে। যদি আমরা বুঝে বুঝে পড়ি সেক্ষেত্রে বেশি করতে হবে না, টু দ্য পয়েন্টে পড়লে হবে। পজিশনাল নাম্বার হচ্ছে 4 ধরনের, ডেসিমাল, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল, এই 4 ধরনের সংখ্যা আমাদের পরীক্ষাতে আছে। অর্থাৎ আমাদের এরপর যে পড়াটা আমরা এখন করবো সেটা হচ্ছে ডেসিমাল, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল 4টা সংখ্যা পড়বো। তো এই 4টা সংখ্যা পড়ার আগে আমরা ছোট একটা নোট লিখবো। সবাই একটু লিখার পরে আমরা একটা ছোট নোট লিখবো। আমি আপনাদের টাইম দিচ্ছি, একটু 30 সেকেন্ড টাইম দিয়ে আপনারা লিখে নেন এটা। তো আপনারা যে নোটটা লিখবেন সেটা হচ্ছে নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নোটের মধ্যে কি লিখবো আমরা? পজিশনাল নাম্বার মানেটা কি? তাহলে পজিশনাল নাম্বার মানে হচ্ছে, পজিশনাল নাম্বার মানেটা হচ্ছে, দেখেন এখানে দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে অঙ্কের নিজস্ব মান থাকবে, অঙ্কে কি থাকবে? নিজস্ব মান থাকবে, নিজস্ব মান থাকবে প্লাস স্থানীয় মান থাকবে। মানে এটা আইসিটিতে না আসুক, ম্যাথও আসতে পারে, ঠিক আছে? পজিশনাল নাম্বার মানে হচ্ছে অঙ্কে নিজস্ব মান থাকবে আর হচ্ছে স্থানীয় মান থাকবে। ধরেন বললো পজিশনাল নাম্বারের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, তখন আপনাকে অপশন দিল নিজস্ব মান থাকবে, অথবা বললো স্থানীয় মান থাকবে, অথবা বললো নিজস্ব মান ও স্থানীয় মান দুইটাই থাকবে। যদি বলা হয় দুইটাই থাকবে সেক্ষেত্রে আমরা অ্যান্সার কোনটা নিব? দুইটাই যেটা করবে সেটা হচ্ছে আমরা অ্যান্সারটা নিব। তো লিখলাম পজিশনাল নাম্বারে কি থাকবে? অঙ্কে নিজস্ব মান থাকবে আর হচ্ছে স্থানীয় মান থাকবে। তাহলে আমরা এখান থেকে যে 3টা জিনিস পেলাম, 3টা প্রশ্ন। একটা হচ্ছে প্রথমে পেয়েছি সংখ্যা পদ্ধতি কয় ধরনের? সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 ধরনের, এটা হচ্ছে একটা প্রশ্ন। 2 নাম্বারটা হচ্ছে যে পজিশনাল নাম্বার, সেখানে কি কি থাকবে? পজিশনাল নাম্বারে থাকবে হচ্ছে অঙ্কের নিজস্ব মান আর হচ্ছে থাকবে স্থানীয় মান। 3 নাম্বার হচ্ছে পজিশনাল নাম্বার কয় ধরনের? পজিশনাল নাম্বার হচ্ছে 4 ধরনের, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আমি আবারও রিপিট করছি, আবারও বলছি, আমরা 3টা জিনিস এখান থেকে পেলাম। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি 2 ধরনের, একটা হচ্ছে পজিশনাল নাম্বার, একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার। পজিশনাল বাংলা হচ্ছে স্থানিক আর নন পজিশন হচ্ছে অস্থানিক। এরপর হচ্ছে আমরা দেখলাম পজিশনাল নাম্বার যেটাতে কি থাকবে? 2টা জিনিস থাকবে, অঙ্কের নিজস্ব মান থাকবে আর থাকবে হচ্ছে স্থানীয় মান। 3 নাম্বারটা দেখলাম হচ্ছে পজিশনাল নাম্বার 4 ধরনের, ডেসিমাল, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাইনারি যে বাংলাটা দ্বিমিক, এটা একটু মনে রাখতে হবে। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা চলে আসতে পারে, ঠিক আছে? তো এখন দেখেন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যেই 4টা সংখ্যার কথা বললাম ওই সংখ্যাগুলো নিয়ে আলোচনা করবো। তো ডেসিমাল নাম্বার যেটা, ডেসিমাল নাম্বারটা আমরা সবাই জানি, আমরা ছোট থেকে এখন পর্যন্ত যা যা পড়ে আসছি এই সব হচ্ছে ডেসিমাল নাম্বার। যেমন আমি বললাম হচ্ছে আমার উচ্চতা এত, আমার নম্বর এত, মোবাইল নম্বর এত, আমি এত পেয়েছি পরীক্ষায়, এই যা যা উদাহরণ আমরা দিই। আরও যেমন বলি আজকের তাপমাত্রা এত, ঠিক আছে, আমার হচ্ছে মোবাইলের ব্যাটারিতে চার্জ এত পার্সেন্ট আছে, যা যা বলি সব হচ্ছে আমরা ডেসিমাল নাম্বারে বলি। এটা হচ্ছে আমরা সবসময় ব্যবহার করি। আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা খুব বেশি ব্যবহার করি না, ওগুলো কম্পিউটার সিস্টেমে ব্যবহার করা হয়। তো যেহেতু আমরা আইসিটি করছি সেক্ষেত্রে জানা জরুরি কম্পিউটার কোন নাম্বারগুলো ব্যবহার করে। কম্পিউটার মূলত ব্যবহার করা হয় বাইনারি, তার পাশাপাশি হচ্ছে এখানে অক্টাল আর হেক্সাডেসিমাল দুইটাই ব্যবহার করা হয়। কম্পিউটার ব্যবহার করে মূলত বাইনারি, তার পাশাপাশি অক্টাল এবং হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ব্যবহার করা হয়। তো আমরা প্রথমে যে সংখ্যাটা পড়বো সেটা হচ্ছে অক্টাল নাম্বার। তার আগে হচ্ছে আমরা একটু ডেসিমাল সংখ্যা নিয়ে কথাবার্তা বলবো। ছোটবেলা আমরা এই সংখ্যাটা পড়েছি, তারপরেও আজকে আমি আপনাদের একটু মনে করে দেওয়ার চেষ্টা করবো যে আমরা হচ্ছে কিভাবে পড়েছিলাম ছোটবেলা। তো যদি আমরা ডেসিমাল নাম্বারটা ভালোভাবে বুঝি সেক্ষেত্রে বাকি সংখ্যাগুলো কিভাবে তৈরি হয়েছে সেটা বুঝতে খুবই সুবিধা হবে। তো ডেসিমাল নাম্বারটা বোঝার জন্য আমরা জাস্ট একটু দেখেন ডেসিমাল নাম্বারের ডিজিট কয়টা সেটা জানতে হবে। তো ডেসিমাল যে নাম্বার আছে সেখানে ডিজিট বা অঙ্ক, মানে এটাকে বলি আমরা সংখ্যার প্রতীক বা চিহ্ন। ডেসিমাল নাম্বারের ডিজিট বা অঙ্ক বা চিহ্ন বা প্রতীক, মানে এইভাবে করে প্রশ্ন আসতে পারে। যদি বলা হয় ডেসিমাল সংখ্যার বা দশমিক সংখ্যার প্রতীক কয়টি, বা দশমিক সংখ্যায় ব্যবহৃত হয় কয়টা চিহ্ন, যদি এরকম বলা হয় প্রতীক, চিহ্ন বা ডিজিট, অঙ্ক, চিহ্ন, প্রতীক যাই বলুক না কেন, সেক্ষেত্রে বলবো আমরা এখানে প্রতীক বা চিহ্ন বা ডিজিট হচ্ছে 10টি। এখন বলতে পারে যে ডেসিমাল নাম্বারের বেস বা ভিত্তি কত, বলতে পারে ডেসিমাল নাম্বারের বেস বা ভিত্তি কত, বেস বা ভিত্তি। তো যে কয়টা প্রতীক থাকে, আবার শোনেন, কোনো একটা সংখ্যায় যতগুলো প্রতীক থাকবে তার সমষ্টিকে বলা হয় ওই সংখ্যার বেস বা ভিত্তি।
একটা সংখ্যায় যতগুলো প্রতীক বা চিহ্ন থাকবে তার সমষ্টিকে বলা হবে ওই সংখ্যার বেস বা ভিত্তি। এখন এখানে প্রতীক হচ্ছে 10টা, তার মানে ডেসিমাল নাম্বারের বেস বা ভিত্তি হচ্ছে 10, বেস বা ভিত্তি হলো 10। তাহলে দুইটা এমসিকে আমরা নোট করে ফেললাম। এখন প্রতীকগুলো কি কি দেখি আমরা, প্রতীকগুলো কি কি আমরা এগুলো জানি। প্রতীকগুলো হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এই 10টা, 0 1 2 3 4 5 6 7 8 9, টোটাল হচ্ছে এই 10টা প্রতীক। 0 থেকে শুরু করে 9 পর্যন্ত 10টা হয়, 1 থেকে 9 পর্যন্ত 9টা, সাথে 0 নিয়ে আসলে টোটাল হচ্ছে 10টা। এই হচ্ছে ডেসিমাল নাম্বারের মোটামুটি পরিচিতি। পরীক্ষায় প্রশ্ন আসলে বলতে পারে ডেসিমাল নাম্বারের বেস বা ভিত্তি কত, অন্য সংখ্যাগুলোর ক্ষেত্রে বলতে পারে। এখন দেখেন এখানে আমরা ডেসিমাল সংখ্যাটা কিভাবে চিনবো বা কিভাবে বুঝবো। যদি কোনো সংখ্যায় 0 থেকে 9 পর্যন্ত এই প্রতীকগুলো থাকে তাহলে সেটাকে বলবো আমরা ডেসিমাল নাম্বার। তো এইরকম সংখ্যা তো আমরা সবসময় দেখি, তো সেক্ষেত্রে আমরা একটু সংখ্যাগুলো লিখে ফেলি। আপনারা একটু কষ্ট করে এটা নোট করে নেন। মানে যদি আমাদের খাতায় কোনো কিছু নোট করা থাকে সেক্ষেত্রে আমাদের পড়তে সুবিধা হয়। মানে নোট করে থাকলে যেটা হবে, আপনি দেখবেন পরবর্তীতে 1 ঘন্টার ক্লাস আপনার 5 মিনিট রিভিশন হয়ে গেছে। যদি আপনার খাতে সুন্দর করে গোছানো থাকে, আপনি যদি বোঝার পর নোট করেন এবং যদি সেটা পরবর্তীতে 2 দিন বা 3 দিন পর যদি এই জিনিসটা আপনি রিভাইজ করেন, তার কয়েকদিন পর যদি আবার রিভাইজ করেন, মোটামুটি 2বার 3বার রিভাইজ করলে আপনি এটা ভুলবেন না, আর পরবর্তীতে রিভিশন দিতে আপনার সুবিধা হবে। পরীক্ষার আগে আপনি দেখবেন একবার চোখ বুলালে আপনার সব মনে পড়ে যাচ্ছে। আর নোট করা না থাকলে তখন আপনাকে পরীক্ষার আগে বিভিন্ন বই ঘাটতে হবে, তখন মনে হবে এই বইতে এটা ছিল না, ওই বইতে এটা ছিল, তখন কষ্ট হয়ে যাবে। এই জন্য একটু কষ্ট করে নোটটা করে নেবেন, ঠিক আছে? তো ডেসিমাল নাম্বারে কি হবে, আমরা দেখলাম ডেসিমাল সংখ্যার প্রতীক হচ্ছে 10টা, এই জন্য বলছি বেস বা ভিত্তি হচ্ছে 10। আর প্রতীক 10টা কি কি, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, এই হচ্ছে 10টা প্রতীক। এখন সংখ্যাটা কিভাবে আমরা তৈরি করি দেখেন। ডেসিমাল নাম্বার তৈরি করতে হয় কিভাবে। ডেসিমাল নাম্বার হচ্ছে প্রথমে 0 থেকে শুরু করে আমরা 9 পর্যন্ত যাব, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যাব, 0 1 2 3 4 5 6 7 8 9। আমরা ছোটবেলা যখন প্রথম সংখ্যা শিখেছি তখন আমরা দেখেছি কি 0 থেকে শুরু করে 9 পর্যন্ত আমাদের শেখানো হয়েছে। তারপরে যখন আমরা বলছি এরপরে কি হবে, তখন আমাদের বলা হয়েছিল এরকম যে আবার 0 থেকে 9 লিখতে হবে। মানে আমরা এরকম প্রায় সবাই এরকম সংখ্যা শিখেছি। 0 থেকে 9 লেখার পরে তারপর হচ্ছে আমরা আবার কি করেছি, 0 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে করে 0 থেকে 9 পর্যন্ত আবার লিখেছি। এরপর বলা হয়েছে তারপর কি হবে, তখন বলা হয়েছে যে এই সবগুলোর সামনে তো 0 আছে। ভালো করে খেয়াল করেন, সবগুলোর সামনে কিন্তু কিছু নাই, মানে একটা 0 আছে। তো 0 ধরেন সবগুলোর সামনে আমরা জাস্ট বোঝার জন্য আমরা বসালাম, সবগুলোর সামনে একটা করে 0 আমরা জাস্ট ধরে নিলাম বোঝার সুবিধার জন্য। সবগুলোর সামনে একটা করে 0 আছে এমনিতেই, ওকে। এখন এই 0-র পরের সংখ্যাটা কত, 1, তারপরে সবগুলোর সামনে 1 বসবে, সবগুলোর সামনে কত বসবে, 1 বসবে। আমরা 1 2 সবাই পারি, কিন্তু আজকে আমরা একটু ঠান্ডা মাথায় এটা নিয়ে একটু অ্যানালাইসিস করি, দেখা যাবে এর ভিতর থেকে আরো সুন্দর কিছু জিনিস বেরিয়ে আসতেছে। দেখেন 0 এখানে বসালাম সবগুলোর সামনে, তারপর কি বসালাম, সবগুলোর সামনে 1 বসালাম। আবার আমরা 0 থেকে 9 পর্যন্ত লিখবো, 0 1 2 3 4 5 6 7 8 9। এরপর কি হবে, যখনই 1 শেষ, 1 এর পর কি আসবে, 1 এর পর আসবে হলো 2, তার মানে সবগুলোর সামনে আবার 2 বসাইতে হবে। এইভাবে করে মূলত হচ্ছে সংখ্যাগুলো তৈরি হয়। আবার খেয়াল করেন 0 থেকে 9 পর্যন্ত 10টা প্রতীক, এটা ধরেন একটা প্যাকেজ, এটাকে আমার বারবারে নিতে হবে। এই 0 থেকে 9 পর্যন্ত এটাকে আমরা বারবারে নিব, আর সামনে যখন 0 শেষ তখন 1 বসাবো। 1 এর পর কি আছে, 2 আছে, 2 বসাবো। 2 এর পর কি আছে, 3 আছে, 3 বসাবো। তার মানে এরপর কি হবে, আবার আমি এখানে লিখছি 0 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এটা সামনে বসবে হচ্ছে 1 শেষ, 2 শেষ, তারপর আসবে হচ্ছে 3। এরকম করে হচ্ছে সংখ্যা তৈরি হয়, ওকে। এটা আমরা কেন লিখলাম, তো আপনাদের মনে এরকম প্রশ্ন আসতে পারে যে এটা তো আমরা জানি, এগুলো তো আমরা পারি, এগুলো লেখার অর্থটা কি। এটা লেখার অর্থ হচ্ছে আমরা যখন অক্টাল সংখ্যায় যাব তখন দেখবেন এই জিনিসটা, এই কনসেপ্টটা আমাদের অনেক কাজে দিবে। এটা আমাদের ছোটবেলার কনসেপ্ট, আমরা ছোটবেলায় এভাবেই সংখ্যা লিখতাম, এভাবে করে সারাদিন খাতায় পৃষ্ঠার পর পৃষ্ঠার সংখ্যা লিখতাম। তো এই জিনিসটা আজকে আমরা এই কনসেপ্টটা দিয়ে অক্টাল সংখ্যা শিখবো, হেক্সাডেসিমাল সংখ্যা শিখবো, বাইনারি সংখ্যা শিখবো। তাহলে আমাদের এই ছোটবেলার ন্যাচারাল সিস্টেমটাকে আমরা আজকে কাজে লাগাবো। তো এখন আমরা চলে যাবো অক্টাল সংখ্যায়, এই কনসেপ্টটাকে কাজে লাগাবো। তো ডেসিমাল সংখ্যা নিয়ে আমাদের আবার কথা বলতে হবে একটু পরে, দেখবেন ডেসিমাল সংখ্যাটা বারবারই কাজে লাগবে আজকে আমাদের। তো আমরা চলে যাচ্ছি অক্টাল নাম্বারে, সবাই একটু কষ্ট করে লিখে ফেলেন অক্টাল নাম্বার, সবাই লিখেন অক্টাল নাম্বার। অক্টাল নাম্বারে কি আছে, অক্টাল নাম্বারের একটু আগে আমরা বলেছি অক্টাল নাম্বারে কি থাকবে, ডেসিমাল নাম্বারের ডিজিট হচ্ছে 10টা, আর অক্টাল নাম্বারের ডিজিট হচ্ছে কয়টা, এখানে ডিজিট বা অঙ্ক বা প্রতীক
বা চিহ্ন, ডিজিট, অঙ্ক, প্রতীক, চিহ্ন, টোটাল আছে এখানে কয়টা? 8টা ডিজিট, অঙ্ক, চিহ্ন টোটাল আছে 8টা। এই জন্য বলা হবে তার বেস বা ভিত্তি হলো 8। 8 মানে হচ্ছে 8, বাংলায় এখানে 8 লিখলাম, বেস হচ্ছে 8। তাহলে ডিজিট বা প্রতীকগুলো কি কি? প্রতীকগুলো হচ্ছে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত। তো যদি বলা হয় অক্টাল সংখ্যার প্রতীক কয়টা? 8টা। কি কি? 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত হচ্ছে 7টা, তার সাথে 0 যোগ করলে টোটাল হয় 8টা। এখন দেখেন এই সংখ্যার প্রতীক থেকে কিন্তু নামগুলো করা হয়েছে। যেমন ডেসি শব্দের অর্থ 10, ডেসি মানে হলো 10, ডেসিমালে 10টা প্রতীক, তাই নাম দেওয়া হচ্ছে ডেসিমাল। আর অক্টা মানে হচ্ছে 8, অক্টা মানে হচ্ছে 8, অক্টার 8 থেকে আসছে অক্টাল। 22 শব্দের অর্থ হচ্ছে 2, 22 শব্দের অর্থ 2, এই জন্য বাইনারি শব্দের অর্থ হচ্ছে, বাইনারি হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা, বাইনারি হচ্ছে 2 ভিত্তিক, 2 ভিত্তিক। এরপর হেক্সাডেসিমাল হচ্ছে, হেক্সা মানে 6, ডেসি মানে 10, হেক্সাডেসিমাল, হেক্সা মানে 6, ডেসি মানে 10, তাহলে হেক্সাডেসিমাল হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা। আবারও হেক্সা মানে হচ্ছে 6, ডেসি মানে হচ্ছে 10, হেক্সাডেসিমাল হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা। আমরা হেক্সাডেসিমাল লিখে এটা নিয়ে আরো কথাবার্তা বলবো। তো আপাতত অক্টাল সংখ্যা আশা করি এইটুকু পর্যন্ত নোট করা হয়েছে আপনাদের। এরপর আমরা দেখবো হচ্ছে অক্টাল সংখ্যা কিভাবে তৈরি হয়। তো এই অক্টাল সংখ্যা নিয়ে 40-এ প্রশ্ন এসেছিল, এটা নিয়ে অনেকেরই কনফিউশন ছিল। 41-এ এসেছিল প্রশ্ন, 41-এ অক্টাল সংখ্যা ছিল, অক্টাল সংখ্যা ছিল না মেবি, কিন্তু হচ্ছে 40-এ ছিল। তো আমরা একটু অক্টাল সংখ্যা দেখি কিরকম ছিল সংখ্যাটা। ধরেন যদি আমরা অক্টাল সংখ্যা লিখতে চাই, সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে প্রতীক হচ্ছে 8টা, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। এই 8টার বেশি অন্য কোনো ডিজিট অক্টাল সংখ্যায় লেখা যাবে না, আনা যাবে না। তাহলে এই যে 8টা ডিজিট আমরা লিখেছি, এই 8টা ডিজিটের পরে কি আসবে সেটা হচ্ছে আপনাদের বলতে হবে। এখন থেকে আপনাদের কথা বলা শুরু। আমি অনেকক্ষণ একটা কথা বলেছি, এখন আপনাদেরকে দিয়ে আমি বলাবো। আপনারা লিখবেন এই অক্টাল সংখ্যায় 0 থেকে 7 এর পরের সংখ্যাটা কি হওয়া উচিত ছিল, কি হবে ডেসিমাল সংখ্যার মতো। 7 পরের সংখ্যাটা কত, এটা আপনাদের এখন লিখতে হবে। সবাই একটু কষ্ট করে কমেন্টে লিখে ফেলেন অক্টাল সংখ্যার 7 পরের সংখ্যাটা কত। সবাই একটু লিখেন তাড়াতাড়ি। সবাইকে লিখতে হবে অক্টাল সংখ্যার 7 পরের সংখ্যাটা কত, ঠিক ডেসিমাল সংখ্যার মতো। এতক্ষণ আমরা ডেসিমাল সংখ্যা নিয়ে যেটা বলেছিলাম, ঠিক একইভাবে আপনাকে বলতে হবে অক্টাল সংখ্যার 7 পরের সংখ্যাটা কত, সেটা একটু তাড়াতাড়ি করে সবাই লিখবেন। ভুলও কোনো সমস্যা নেই, আমরা ভুল থেকে শিখবো, ভুল হলে কোনো সমস্যা নাই, এখানে লজ্জা করার কিছু নাই, সবাই আমরা শিখতে এসেছি। যে সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, কমেন্টে লিখে দিতে হবে, তাহলে আমি আমার বুঝতে সুবিধা হবে আপনারা আসলে আগের সংখ্যাটা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, একজন লিখেছেন রাইসুল ইসলাম রাবি ভাই 0 লিখেছেন, সোহেল কাজী ভাই লিখেছেন 10, আচ্ছা রেজাল করিম ভাই লিখেছেন 0, রিফাত আর হক লিখেছেন 10। আচ্ছা ঠিক আছে, বাকিরা হচ্ছে আপনারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন। আমাদের ক্লাসের মূল পার্টি কিন্তু আমরা চলে আসলাম। সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন, সেক্ষেত্রে আপনাদের ফ্রেন্ডদের দেখার সুবিধা হবে। আচ্ছা লিখেছেন নাইম ভাই জানি না স্যার, কোনো সমস্যা নাই, মানে না জানলে কোনো সমস্যা নাই, আমরা এখান থেকে শিখবো। আচ্ছা দেখেন, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা এখানে সামনে 0 নিলাম। সামনে 0 লিখতে কোনো সমস্যা নাই, কারণ কোনো সংখ্যার শুরুতে যদি 0 থাকে তাতে কোনো সমস্যা হয় না, 0 দিলে কোনো সমস্যা না, বোনাসে দেওয়া যায়। তো 0 দিলাম, এরপর কি হয় দেখেন, এরপর আমরা কি করব, আবার একটু ভালো করে খেয়াল করবেন। আমরা ডেসিমাল সংখ্যা বলেছিলাম 0 থেকে 9 পর্যন্ত বারবার লিখতে হবে, আর এখানে কতটুকু লিখবো, 0 থেকে 7 পর্যন্ত আমরা বারবার লিখবো। 0 1 2 3 4 5 6 7, আমি এখানে লিখলাম, ডান পাশে লিখলাম। তো এখন দেখেন এইগুলোর সামনে কি আছে, 0 আছে, তার মানে 0 পরে কি আসে, আমরা জানি 0 পরের সংখ্যাটা হচ্ছে 1, 0 পরে আসবে 1, তার মানে এই সবগুলোর সামনে লিখতে হবে 1। যারা 10 লিখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা ভুল করেছেন তাদেরকেও ধন্যবাদ, কারণ ভুল থেকে আমরা শিখি। আপনার আজকে ভুল হয়েছে, সামনে যেন কখনো ভুল না হয়, ঠিক আছে। ক্যাডার হওয়ার পর ভুল করলে কোনো সমস্যা নাই, ক্যাডার হওয়ার আগে যেন ভুল না হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখলাম এই সবগুলোর সামনে 0 আছে, আমরা 0-এর পরে কি লিখবো, 1 লিখবো, 1 লিখলাম। এরপরে কি হবে, এরপর আপনারা জানেন কি হবে, এরপরে আমরা জানি কি হবে, তো আমি লিখছি না, আপনারা লিখবেন। এখন প্রশ্ন হচ্ছে আমার 17-এর পরে কি হবে। এটা আরো সংক্ষিপ্তভাবে আরো শর্টে শেখানোর উপায় আমার কাছে আছে, সেটা আমি বলবো একটু পরে। আপাতত আমরা এই সিস্টেমটা শিখি। আচ্ছা সবাই একটু কষ্ট করে লিখেন এই 17-এর পরের সংখ্যাটা কত, সবাই একটু লিখেন 17-এর পরের সংখ্যাটা কত। আমি এখানে লিখেছিলাম 10 11 12 13 14 15 16 17। এরপর আমি ভুলে গেছি, আপনারা একটু
আপনারা একটু লিখেন, আমি ভুলে গেছি কিন্তু আপনাদের পারতে হবে। আচ্ছা, না এস এম সাইম ভাইয়া লিখেছেন জীবনে স্যার ভুল হবে না। থ্যাংক ইউ ভাই, ভুল হওয়া যাবে না, ক্যাডার হওয়ার পরে ভুল করেন, সমস্যা নাই, এগুলো আমাদের চাকরিতে লাগবে না, লাগবে হচ্ছে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য। চাকরি পাওয়ার পর আপনার কেউ জিজ্ঞেস করবে না অক্টার সংখ্যা 17 পরে কত, অক্টার সংখ্যা 18 পরে কত, এগুলোকে জিজ্ঞেস করবে না। এই জন্য আমাদের চাকরি পাওয়ার পরে ভুলে গেলে কোনো সমস্যা নাই, চাকরি পাওয়ার আগ পর্যন্ত আমাদের পারতে হবে। আচ্ছা, আপনারা একটু জাস্ট লিখতে থাকেন, আমি ছোট একটা ফোন ধরি। আমাদের রবিউল স্যার ফোন দিয়েছেন, শ্রদ্ধেয় রবিউল স্যার, দেখি স্যার কি বলেন। স্যার আচ্ছা আচ্ছা আচ্ছা, কাউকে নয়টি না, আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো অনেকে লিখেছেন, এবার কিন্তু আর কারো ভুল হয় নাই, আগেরবার ভুল করলো, এখন কিন্তু একজনের ভুল হয় নাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারোরই ভুল হয় নাই। এখানে আমরা যদি আবার 0 থেকে লিখি 0 1 2 3 4 5 6 7, তার মানে 1 যখন শেষ হয়ে যাবে তখন কি আসবে, 2 আসবে, সবগুলোর সামনে চলে আসবে 2। এরপরে আবার 0 1 2 3 এভাবে চলতে থাকবে, 2 যখন শেষ তখন আসবে 3, হয়ে গেল। তো এরপর 30, তারপর হচ্ছে 31, তারপর হচ্ছে 32, এভাবে করে চলবে। এখন শর্টে মুখস্থ করার জন্য, শর্টে পারার জন্য আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারি, সেই টেকনিকটা আমরা এখন ফলো করব। তো শর্ট পারলেও এই জিনিসটা আপনাদের লাগবেই, কারণ বড় সংখ্যার ক্ষেত্রে আপনার টেকনিক কাজে আসবে না, তখন আপনার এই জিনিসটাই দরকার। তো সবাই একটু ঠান্ডা মাথায় ভালো করে শুনবেন, ঠান্ডা মাথায় শুনবেন। সেটা হচ্ছে আমরা এখন যে জিনিসগুলো বলবো, ইনশাল্লাহ পরীক্ষা যদি অক্টা থেকে প্রশ্ন আসে, সেক্ষেত্রে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। তো দেখেন কি বলতে পারে, যদি বলা হয় অক্টাল সংখ্যা 7-এর পরের সংখ্যাটি কত, সেক্ষেত্রে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 10। যদি বলা হয় 17-এর পরে কত, অ্যান্সার হবে 20। যদি বলা হয় 27-এর পরে কত, অ্যান্সার হবে 30। 37-এর পরে কত হবে, 40। এইভাবে করে আমরা হচ্ছে প্রশ্ন আমাদেরকে দিবে। তো এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, অক্টাল সংখ্যায় দুইটা অঙ্ক নাই, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 9। অক্টাল সংখ্যায় দুইটা অঙ্ক নাই, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 9। যদি কোনো সংখ্যায় 8 আর 9 চলে আসে, সেক্ষেত্রে এটাকে আমরা বাদ দিব। তো দেখেন এখানে 7-এর পরে 8 আর 9 কাটা, কত আসবে 10। 17-এর পরে 18 আর 19 কাটা, কেন কাটা, কারণ এখানে 8 আর 9 আছে, কাটা বাদ। তারপর কত আছে, 27-এর পর 28 আছে, 29 আছে, এটাও কাটা বাদ। এভাবে যদি বলা হয় 37-এর পরে কত, 37-এর পরের সংখ্যাটা কত, 38, 39 বাদ, কারণ 8 আর 9 আছে, সেক্ষেত্রে হবে সংখ্যাটা হচ্ছে 40। এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, যদি আমি বলি 47-এর পরে কত, আপনারা অবশ্যই বলবেন 50। তো আপনাদের কাছে দুইটা প্রশ্ন, একসাথে দুইটা পাশাপাশি কমা দিয়ে লিখবেন। প্রশ্ন দুটা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে 67-এর পরের সংখ্যাটা কত, এটা আপনাদের বলতে হবে। দুইটা সংখ্যা পাশাপাশি কমা দিয়ে লিখবেন, 67-এর পরে কত, আর একটা লিখবেন হচ্ছে 77-এর পরে কত। পরীক্ষায় আসলে এই দুইটা থেকে একটা আসতে পারে। তো আপনারা সবাই লিখেন 67-এর পরে কত, এরপর লিখবেন 77-এর পরে কত। 67-এর পরে কত, তারপর লিখবেন হচ্ছে 77-এর পরে কত। আচ্ছা, দুইটা পাশাপাশি লিখবেন। ওকে, আতিক রহমান ভাই লিখেছেন, থ্যাংক ইউ। দুইটা একটু পাশাপাশি লিখেন। হ্যাঁ, মৌসুমী আপু লিখেছেন 70 আর 80। আচ্ছা, রেজাউল করিম ভাই লিখেছেন 70 আর 0। 0 কিন্তু হবে না, 0 হওয়া মানে হচ্ছে সংখ্যাটা শুরুতে চলে আসবে, 0 কিন্তু হবে না। আমি আপনার কনসেপ্টটা বুঝতে পেরেছি, 0 হবে না। আচ্ছা, রাবি ভাই লিখেছেন 70 আর 100। আচ্ছা, সবাই লিখছেন, তৃপ্তি আপু লিখেছেন 70 আর 80। ওকে, ফাইন। তো কালকে কিন্তু আপনাদের ক্লাস আছে, কালকে আপনাদের রাতে ক্লাস হবে, ইংলিশ ক্লাস হবে, আপনাদের ইংলিশ ফ্রি ক্লাস। কালকে ক্লাসটা আমরা ফ্রি রেখেছি আপনাদের জন্য। আর আমাদের 100 জন এখনো পূরণ হয় নাই, আমাদের অল্প কিছু স্টুডেন্ট বাকি আছে। তো সেক্ষেত্রে আপনারা যে অফারটা ছিল আমাদের, সেই অফারটা কিন্তু এখনো বজায় আছে। তো হয়তো আমার ক্লাসের পর আজকে অফারটা নাও থাকতে পারে। তো আপনারা অবশ্যই আজকের মধ্যে ভর্তিটা কনফার্ম করবেন। আজকের মধ্যে ভর্তি হলে মাত্র 1550 টাকা। আর যদি আমাদের 100 জন পূরণ হয়ে যায়, যদি আপনার দুর্ভাগ্য হয়, সেক্ষেত্রে হয়তো আপনাকে 2000+ টাকা দিয়ে ভর্তি হতে পারে। তো আপনারা অবশ্যই আজকের যে অফারটা আছে, সবাই অফারটা নিয়ে নেবেন। আমাদের 100 জন এখনো পূরণ হয় নাই। তো অনেকে লিখছেন, আচ্ছা হ্যাঁ, মিথুন ভাই লিখেছেন, হ্যাঁ ঠিক আছে, সবাইটা হচ্ছে। মন্ডল ভাই, মতিউর রহমান মন্ডল ভাই লিখেছেন, রোমান আবু লিখেছেন, শহীদুল ইসলাম সাবু ভাই লিখেছেন, আতিক ভাই লিখেছেন, শামীম আবু লিখেছেন। আচ্ছা, নীল শাড়ি তো আপনা ভাই বলতে পারতেছি না, কথার মানুষ আপনা ভাই বলতে পারতেছি না। আচ্ছা, তো সবাই হচ্ছে এখানে দুই ভাগে ভাগ হয়েছেন। কেউ লিখেছেন হচ্ছে
70 আর 100, কেউ লিখেছেন 70 আর 80। তো প্রথমে একটা জিনিস নোট করা দরকার আপনাদের মনের মধ্যে, সেটা হচ্ছে আমরা আগেই বলেছি 8 আর 9 আছে এমন সংখ্যা আমরা নিতে পারবো না। 8 আর 9 আছে এমন সংখ্যা নেওয়া যাবে না, সেক্ষেত্রে 80 প্রথমেই বাদ। 80 লিখছেন তো ফাঁসি, 80 লেখা যাবে না, 80 লিখেন তো ফাঁসি, 80 বাদ লেখা যাবে না। তো 67 পরে আমরা জানি 68 হয়, নর্মালি ডেসিমালে 68 হয় আর 69 হয়, কিন্তু এখানে 8 আর 9 থাকার কারণে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম, আমরা এটা লিখবো না। আমরা লিখবো কত? 67 পরে লিখবো 70। তো 70 কারো ভুল হয় নাই, সবারই হয়েছে, কিন্তু ভুল করেছেন অনেকে এখানে গিয়ে 77 পর 78 আর 79, এটা কিন্তু হবে না, কারণ 8 আর 9 আছে। তাহলে হবে কত? যদি এটা না হয় সেক্ষেত্রে হবে কত? 79 না হলে 80 হওয়ার কথা ছিল, তাই তো? সিরিয়ালি কত আসে? 78 পরে আসে 79, তারপর আসে 80, তারপর আসে 81। একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন, 78 79 এখানে 8 আর 9 আছে, আবার 80 ঘরে কিন্তু 8 আছে। এভাবে করে 81 82 আপনি যতই যাবেন, 82 83 করে আপনি যাবেন 89 পর্যন্ত। এই 89 পর্যন্ত দেখেন সবগুলোর সামনে 8 আছে। যে সংখ্যার সামনে 8 আছে সেটা কিন্তু আমরা নিতে পারবো না। এরপর আসবে কত? এরপর হচ্ছে 90, এরপর 91, 90 আমরা নিতে পারবো না কারণ এখানে 9 আছে। এইভাবে করে আপনি 99 পর্যন্ত একটাও নিতে পারবেন না, কারণ সবগুলোর সামনে 9 আছে। সেক্ষেত্রে আমাদের 100 নিতে হবে। 100 নিলে কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে 100তে কি আছে? 0 আর 1 আছে। আমরা জানি অক্টাল সংখ্যার ডিজিটগুলো 0 1 2 3, অর্থাৎ যেখানে 0 1 আছে সেটা নেওয়া যাবে। সেই ক্ষেত্রে 77 এর পরে হচ্ছে 100, সেই ক্ষেত্রে 77 এর পরে হচ্ছে 100। আশা করি আপনাদের এরপরে আর ভুল হবে না। আচ্ছা, নীল ছেড়ে আপু লিখছেন আমি বোন, ওকে আপু। আচ্ছা, তাহলে দেখেন আপনাদের যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যেসব সংখ্যায় 7 এর পরে 8 আর 9 আছে, ওই 8 আর 9 আমরা নিতে পারবো না। তো সেক্ষেত্রে 77 এর পরের সংখ্যা হচ্ছে 100। তো আমাদের পরীক্ষার জন্য আমরা একটা নোট লিখবো, এই নোটটা খুবই ইম্পর্টেন্ট। এই নোট থেকে ইনশাল্লাহ অক্টাল থেকে যদি প্রশ্ন করে এভাবে যে এত এর পরের সংখ্যাটি কত, যদি এভাবে প্রশ্ন করে সেক্ষেত্রে এই নোট থেকে কমন পড়ার কথা, এর বাইরে আসার সুযোগ নাই। প্রথম প্রশ্ন হচ্ছে 7 এর পরের সংখ্যাটি কত, এটা কিন্তু অক্টালের জন্য আমরা বলছি। যদি বলে অক্টালের 7 এর পরের সংখ্যাটি কত, অক্টালের 7 এর পরের সংখ্যাটি হচ্ছে কত? 10 হবে, 8 হবে না। যদি বলা হয় 17 এর পরে কত, একটু আগে আমরা লিখেছি 20 হবে। যদি বলা হয় 37 এর পরে কত, 40 হবে। যদি বলা হয় 67 এর পরে কত, 70 হবে। 77 এর পরে হবে 100, 177 এর পরে কত হবে? 200। কেন হবে আমি একটু পরে বলছি, আপাতত নোটটা আপনারা করে নেন। পরীক্ষাতে কিন্তু এইখান থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আপনার হচ্ছে যদি আমাদের বিসিএস পরীক্ষাতে প্রশ্ন আসে অক্টাল সংখ্যা থেকে, সেক্ষেত্রে আমাদের এই যে চার্ট আমরা করলাম একটা, এই চার্ট থেকে প্রশ্ন আসার কথা। এরপর হচ্ছে কিভাবে প্রশ্ন আসতে পারে সেটাও আমরা দেখব। তো এখান থেকে যদি বলে কোনটার আগের সংখ্যা পরের সংখ্যা কি, সেই ক্ষেত্রে এভাবেই প্রশ্ন আসার কথা। সবাই কষ্ট করে এটা একটু নোট করে নেন সবাই। আচ্ছা, এটা নোট হয়ে গেলে আমরা এখন বলবো 177 এর পরে কেন 200 হলো। 177 এর পরে কেন 200 হলো, এটার দুইটা লজিক আমার কাছে আছে। একটা লজিক হচ্ছে 177 এর পরে 178 হবে না, এটা আমরা সবাই জানি। 178 হবে না কারণ এখানে 8 আছে। 179 হবে না কারণ এখানে 9 আছে। 180 হবে না। কেন 180 হবে না? কারণ 180 ঘরে যত সংখ্যা আছে সবগুলোর মধ্যে 8 আছে। 181 8 দিয়ে শুরু, 182 8 দিয়ে শুরু, 183 8 দিয়ে শুরু, এভাবে করে 189 8 দিয়ে শুরু, 190 9 দিয়ে শুরু, 9 কিন্তু নাই। তো 190 91 92 93 199 একটাও হবে না, হবে হচ্ছে 200। তাহলে আমরা দেখেন কি বলতে পারছি যে 177 এর পরে যে সংখ্যাটা, 177 এর পরে যে সংখ্যাটা সেটা হচ্ছে 178। এটা হবে না কারণ হচ্ছে 8 আছে। 79 হবে না, 9 আছে। এভাবে করে 180 পর্যন্ত হবে না কারণ এখানে 8 আছে। 181 হবে না, 82 হবে না, 183 হবে না কারণ সবগুলোতে 8 আছে। এভাবে করে 190 হবে না, 191 হবে না, 92 হবে না, 199 পর্যন্ত কোনোটাই হবে না কারণ সবগুলোর মধ্যে 8 বা 9 একটা না একটা ভেজাল আছে। সেই ক্ষেত্রে আমরা 199 এর পরে যে সংখ্যাটা আছে সেই ক্ষেত্রে ওই সংখ্যাটা নিতে পারবো। অ্যান্সার হবে 200, অ্যান্সার হবে 200। তো এইটা হচ্ছে এইভাবে করে আমরা দেখলাম। একইভাবে 777 এর পরেও 778 হবে না, 779 হবে না, 780 হবে না কারণ 8 আছে। 781 হবে না, 8 আছে। 790 হবে না, 800। তারপর যদি 800 আসে, 800 কিন্তু হবে না কারণ 800 করে 8 আছে। 801 থেকে শুরু করে 899 পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলোর সামনে একটা করে 8 আছে না। 801 802 803 804 899, 8 হবে না, তার মানে এটা বাদ। 900 হবে না, 999 পর্যন্ত একটা হবে না, হবে হচ্ছে 1000। তো এই জিনিসটা সবাই নোট করেছেন কি একটু জানান আমাকে, সবার লেখা হয়েছে কিনা।
নোট হয়ে গেলে সবাই একটু ডান লিখেন। তো আমরা এটা দেখলাম, এখন এই জিনিসটাকে ভিন্নভাবে কিভাবে মনে রাখা যাবে বা ভিন্নভাবে কিভাবে আমরা পরীক্ষাতে অ্যান্সার করবো সেটা টেকনিক আমরা শিখে রাখি। তো সেটা আমরা একটু দেখব যে এই ধরনের সংখ্যাগুলো কিভাবে আমরা ভিন্নভাবে মনে রাখবো। এটা মনে রাখার জন্য আমাদেরকে ডেসিমাল সংখ্যায় আবার ফেরত যেতে হবে। জাস্ট চিন্তা করেন ডেসিমাল সংখ্যা, আমরা কিন্তু ডেসিমাল সংখ্যায় একটু যাচ্ছি, একটু পিছনে ব্যাক করলাম। ডেসিমাল সংখ্যায় যদি বলা হয় 99 পরের সংখ্যাটা কত, আমরা সবাই জানি 99 পরে 100, কিন্তু এই সংখ্যাটা তৈরি হওয়ার পিছনে যে লজিকটা সেটা কিন্তু আমাকে বুঝতে হবে। 99 পরের সংখ্যাটা কত সবাই আমরা জানি 100, কিন্তু লজিকটা কি দেখেন। আমরা জানি 9 এর পরের ডিজিট হচ্ছে 0, 9 এর পরের ডিজিট হচ্ছে আমরা জানি 0। কেন 0? কারণ ডেসিমাল সংখ্যায় 0 থেকে 9 পর্যন্ত লেখার পরে আর কোনো ডিজিট নাই। 0 থেকে 9 পর্যন্ত এখানে 10টা ডিজিট। তো যখন 9 শেষ, 9 এর পরে কে আসবে? আবার 0 আসবে, কারণ 9 এর পরে আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত লেখার পর আবার 0 1 2 3 4 5 6 7 8 9 এভাবে করে চলতে থাকে। তো এখানে 9 এর পরে আসবে কত? 9 এর পরে আসবে হচ্ছে 0। তো 0 যদি হয় সেক্ষেত্রে এই 9 এর পরে কত আসবে? এই 9 এর পরে যদি 0 লিখেন তাহলে কিন্তু হবে না, কারণ 0 লিখলে আবার শুরুতে সংখ্যাটা চলে যাবে। এখানে লিখতে হবে 9 এর পরে হচ্ছে 10। তো এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা যখন কোনো সংখ্যা বানাই সেই সংখ্যার ক্ষেত্রে দুইটা কাজ করা হয়। একটা হচ্ছে দেখা হয় যে প্রথম সংখ্যাটা বাদে যতগুলো ডিজিট আছে দেখা হয় ওই ডিজিটের পরের ডিজিট কত। আমি আবার বলছি ডিজিট, অঙ্ক, সংখ্যা কিন্তু না, ডিজিট। 9 এর পরের ডিজিটটা হচ্ছে 0, 9 এর পরের ডিজিটটা হচ্ছে 0। ওকে ফাইন। এখন এই 9 এর পরের সংখ্যাটা কত হবে? আমরা জানি 9 এর পরের সংখ্যাটা হচ্ছে 10, এই জন্য সংখ্যাটা হচ্ছে 100। এখন দেখেন যদি আমি বলতাম 179 পরের সংখ্যাটা কত, যদি বলতাম 179 পরের সংখ্যাটা কত, 9 এর পরের সংখ্যাটা হচ্ছে 9 এর পরে যে ডিজিট সেটা হচ্ছে 0, 9 এর পরে যে ডিজিট সেটা হচ্ছে 0। এখন এই 9 হচ্ছে ডেসিমাল সংখ্যার সবচেয়ে লাস্ট ডিজিট। 9 হচ্ছে ডেসিমাল সংখ্যার সবচেয়ে লাস্ট ডিজিট। লাস্ট ডিজিট আসলে তখন কি হয়, তার আগের সংখ্যাটা চেঞ্জ হয়ে পরের সংখ্যাটা হয়, পরের ডিজিট হয়। যেমন এখানে 9 হচ্ছে ডেসিমাল সংখ্যার সবচেয়ে লাস্ট ডিজিট। লাস্ট ডিজিট হওয়ার কারণে সামনে 9টা চেঞ্জ হয়ে তার পরের সংখ্যাটা আসছে। এখানেও 9 হচ্ছে লাস্ট ডিজিট, এটার আগের সংখ্যাটা চেঞ্জ হয়ে তার পরের সংখ্যাটা হবে। আমরা জানি 7 এর পরের সংখ্যা হচ্ছে 8, 7 এর পরে হচ্ছে 8। এখন 7 কিন্তু ডেসিমাল সংখ্যার শেষ ডিজিট না, 7 কিন্তু ডেসিমাল সংখ্যার শেষ ডিজিট না, কারণ হচ্ছে 7 এর পরে আরও আছে 8 আর 9। শেষ ডিজিট না হলে সামনের সংখ্যা কখনোই চেঞ্জ হবে না, শেষ ডিজিট না হলে সামনের সংখ্যা কখনোই চেঞ্জ হয় না। এইভাবে করে 179 পর 180 হয়েছে, মানে ডেসিমাল সংখ্যা। এখন যদি বলি আমি 189 এর পরে কত, মানে নর্মাল ডেসিমাল সংখ্যা, ডেসিমাল সংখ্যা, তো আমরা সবাই জানি 190, কিন্তু এটা লজিক দিয়ে বুঝতে হবে। লজিকটা কি? 9 হচ্ছে ডেসিমাল সংখ্যার সবচেয়ে লাস্ট ডিজিট, 9 এর পরে আবার 0 থেকে শুরু হয়, তো লিখলাম আমি 0। যেহেতু 9 লাস্ট ডিজিট, লাস্ট ডিজিট হলে তার আগের সংখ্যাটা চেঞ্জ হবে, লাস্ট ডিজিট না হলে চেঞ্জ হবে না। তো সেক্ষেত্রে 8টা চেঞ্জ হয়ে কী হবে, তার পরের ডিজিট আসবে, 8 এর পরে কত আসবে? 8 এর পরে 9 আসবে। এখন দেখেন 8 কিন্তু লাস্ট ডিজিট না, যদি লাস্ট ডিজিট না হয় তাহলে সামনের সংখ্যা কখনোই চেঞ্জ হবে না, সেক্ষেত্রে 1টা 1ই থাকবে। একইভাবে যদি আমি বলতাম 175 এর পরের সংখ্যাটা কত, 175 এর পরের সংখ্যাটা কত, দেখেন 5 এর পরে আমরা জানি 6 আসে, 5 এর পরে যে ডিজিটটা সেটা হচ্ছে 6, 5 এর পরে ডিজিট হচ্ছে 6। এখন 7 কিন্তু 8 হবে না, কারণ 5 ডেসিমাল সংখ্যার লাস্ট ডিজিট না। 5 এর পর 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, শুধু 9 থাকলে কি হবে, চেঞ্জ হয়ে পরের ডিজিটটা হবে। তো এখানে 5 হচ্ছে ডেসিমাল সংখ্যার লাস্ট ডিজিট না, লাস্ট বলতে হচ্ছে 5 এর পরে 6 7 এগুলো আছে, তো থাকার কারণে 7টা চেঞ্জ হবে না, 7ও লাস্ট ডিজিট না, সেক্ষেত্রে 1টাও চেঞ্জ হবে না। যদি এটা চেঞ্জ না হয় তাহলে সামনের কোনো সংখ্যায় চেঞ্জ হবে না। এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা তৈরি করার পিছনের লজিকটা। এখন এই জিনিসটা আমরা যেটা করবো সেটা হচ্ছে, আচ্ছা একজন লিখেছেন হচ্ছে 99 পরের সংখ্যা, হ্যাঁ আমি বোঝাবো, কোনো সমস্যা নাই, এটা আমি এমনিতে আবার বলতাম, একটু ওয়েট করেন। তো দেখেন আমি আবার একটু বলছি 99 পরের সংখ্যাটা কীভাবে হলো। 99 পরের সংখ্যাটা দেখেন, আমরা জানি 9 এর পরের ডিজিট হচ্ছে 0, 9 এর পরে হচ্ছে আবার 0 1 2 3 এভাবে আসে। এখন 9 হচ্ছে ডেসিমাল সংখ্যার সবচেয়ে লাস্ট ডিজিট, লাস্ট ডিজিট হলে কি হবে, সামনের সংখ্যাটা চেঞ্জ হয়ে তারপরে সংখ্যা আসবে। তো এই ক্ষেত্রে এই 9টা চেঞ্জ হয়ে, এই 9টা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে 9 পরে কত আসে, 10 আসে, 10। যদি সামনের সংখ্যা না হতো, এটা যদি মাঝখানের সংখ্যা হতো তখন কিন্তু আমরা 10 লিখতে পারতাম না, তখন 9 এর পরে ডিজিটই লিখতে হতো। যেমন ধরেন
999, এটা যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনার 9 থেকে মানে এটা থেকে ভালো বুঝতে পারবেন। 9 এর পরে ডিজিট হচ্ছে 0। আবার একটু ভালো করে মনোযোগ দেন, এখানে এই জিনিসটা বোঝা খুব জরুরি, কারণ অক্টাল সংখ্যা ভালো করে পাঠতে হলে আপনার এই কনসেপ্টটা কাজে লাগবে। আমরা জানি 9 এর পরে ডিজিট হচ্ছে 0। এখন 9 হচ্ছে ডেসিমাল সংখ্যার সবচেয়ে লাস্ট ডিজিট। লাস্ট ডিজিট হলে কি হবে, সামনের সংখ্যাটা চেঞ্জ হয়ে তারপরে ডিজিট হয়ে যাবে। তাহলে এই 9টা চেঞ্জ হয়ে তারপরে ডিজিট হচ্ছে 0। আমি আবার বলছি, শুরুর সংখ্যার ক্ষেত্রে তারপরে সংখ্যা হয়, কিন্তু মাঝখানেগুলির ক্ষেত্রে সেক্ষেত্রে শুধু ডিজিট হয়। 9 পরে হচ্ছে ডিজিট হচ্ছে 0, কারণ আমরা জানি 0 থেকে শুরু করে 0 1 2 3 এভাবে করে 9 আসে, 9 এর পরে আবার 0 থেকে শুরু হয়। তো 9 এর পরে ডিজিট হচ্ছে 0। এখন এই 9টা চেঞ্জ হবে কেন, কারণ এই 9টা হচ্ছে ডেসিমাল সংখ্যার সবচেয়ে শেষের সংখ্যা, সবচেয়ে লাস্টের ডিজিট। সেই জন্য সামনের 9টা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি আসবে, তারপরে ডিজিট আসবে। 9 এর পরে ডিজিট হচ্ছে 0। এখন এই 9টাও শেষ ডিজিট, শেষ ডিজিট হলে কি হবে, সামনের এই সংখ্যাটা চেঞ্জ হয়ে তারপরে সংখ্যা হবে। তো আমি বলেছিলাম সামনের সংখ্যা বাদে মাঝখানে এবং পরে যত সংখ্যা আছে সবগুলোর পরে ডিজিট হয়, কিন্তু সামনের সংখ্যাটাতে ডিজিট লেখা যাবে না, সংখ্যাটা লিখতে হবে। আমরা জানি 9 এর পরে সংখ্যা হচ্ছে 10, এই সবগুলোতে লিখতে হবে ডিজিট, সামনেটা লিখতে হবে সংখ্যা। কেন লিখতে হবে, যদি আমি এটা ডিজিটই লিখতাম সেক্ষেত্রে আবার 0-তে চলে যেত, নতুন কোনো সংখ্যা তৈরি হতো না। এই জন্য সামনে সবার শেষের যে সংখ্যাটা আছে সেটার পরে লিখতে হবে সংখ্যাটা। তো একইভাবে যদি আমি বলি 9 9 9 9, এটা কি হবে, 9 এর পরে হচ্ছে 0, 9 এর পরে হচ্ছে 0, 9 এর পরে হচ্ছে 0। 9 যেহেতু লাস্ট ডিজিট সেক্ষেত্রে 9টা চেঞ্জ হয়ে 10 হয়ে যাবে। তার মানে এখানে একটা জিনিস মনে রাখবেন, ডেসিমাল সংখ্যা তো পরীক্ষা দিবেন আপনাকে, এটা অক্টাল সংখ্যাটা বোঝার জন্য আমরা নিলাম। আমরা অক্টাল সংখ্যা দিয়ে বোঝার চেষ্টা করবো, সেক্ষেত্রে আপনাদের জন্য একটু ভালো হবে। দেখেন, এখন অক্টাল সংখ্যা যদি বলা হয় 100 হচ্ছে 77-এর পরের সংখ্যাটা কত, বা 77-এর পরের সংখ্যাটা কত, আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। 77-এর পরের সংখ্যাটা কত, তো আমরা জানি 7-এর পরে অক্টাল সংখ্যা 0 থেকে শুরু করে একেবারে যদি আমরা লাস্ট পর্যন্ত আসি, 7 হচ্ছে অক্টাল সংখ্যার লাস্টের ডিজিট। তার মানে যেখানেই 7 আসবে সেখানেই সামনের সংখ্যাটা চেঞ্জ হবে। তো আমরা জানি 7-এর পরে আবার কত থেকে শুরু হয়, 7-এর পরে শুরু হয় 0 থেকে, 7-এর পরে আসবে হচ্ছে 0। যদি 7-এর পরে 0 আসে তাহলে কি হবে, দেখেন 7-এর আগের যে সংখ্যাটা আছে সেটাও চেঞ্জ হবে। এখন অক্টাল সংখ্যায় 7-এর পরে সংখ্যাটা কত আপনাদের মনে আছে কিনা, আমরা পড়েছিলাম 0 1 2 3 4 5 6 7, তারপর 1 0 1 1 1 2 1 3 1 4 এভাবে করে পড়েছিলাম। কিন্তু 0 থেকে 7 আসছে, তারপর সবগুলোর সামনে একটা করে 1 বসছে, এভাবে করে সবার লাস্টে আসবে হচ্ছে 17, তাই না? আমরা এটা পড়েছিলাম 14 15 16 17। তাহলে সামনের যে সংখ্যাটা, সবার লাস্টের যে সংখ্যাটা, সেটার ক্ষেত্রে কি বলবে, 7-এর পরে যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাটা বসবে। তো আমরা জানি অক্টাল সংখ্যায় 7-এর পরে সংখ্যাটা হচ্ছে 10, এই জন্য এটা হচ্ছে 100। একইভাবে যদি আমি 177 বলি, এটা আমি আবারও বলবো একটু পরে, জাস্ট এটা বোঝাই না একটু। 7-এর পরে হচ্ছে 0, 7-এর পরে হচ্ছে 0, একইভাবে 7-এর পরে হচ্ছে 0। কেন চেঞ্জ হবে, কারণ 7 হচ্ছে অক্টালের সবার লাস্টের ডিজিট। যদি লাস্টের ডিজিট হয় সেক্ষেত্রে তার আগের সংখ্যাটা চেঞ্জ হয়ে পরের ডিজিট আসবে। তো যেহেতু 7 লাস্ট ডিজিট সেক্ষেত্রে আগেরটা চেঞ্জ হয়ে তারপরে ডিজিট আসলো। এখন দেখেন, এখন এই 7টা হচ্ছে অক্টাল সংখ্যার লাস্ট ডিজিট, তার মানে এই 1টাও চেঞ্জ হয়ে তারপরেরটা হবে। 1-এর পরের সংখ্যাটা হচ্ছে 2, এই জন্য সংখ্যাটা হচ্ছে 200। এগুলো কিন্তু আমরা একটু আগে লিখেছি, কিন্তু যে বেসিকটা ছিল, যে লজিকটা ছিল, এইটা হচ্ছে সংখ্যার পিছনের লজিকটা। তো আমরা লজিকটা দেখলাম। এরপর যদি একইভাবে আমি আপনাদেরকে বলি 777টা কী হবে, তো আপনারা একটু 777-এর পরের সংখ্যাটা কী হবে এটা একটু বুঝে বুঝে লিখবেন। আপনারা আমাকে বলবেন এইটার পরের সংখ্যাটা কী হবে। সবাই একটু লিখেন 777-এর পরের সংখ্যাটা কী হবে। আচ্ছা রিজভি ভাই, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আপনার এই প্রশ্নে আমি এমনিতেই আসতাম একটু পরে, কারণ হচ্ছে আমাদের এই অক্টাল সংখ্যার পরে মানে যে প্রশ্নটা আমাদের 40 এসেছিল ওই টাইপের পড়াটা আমরা এখনো পড়ি নাই, ওই টাইপের পড়াটা আমরা একটু পরে পড়বো। আচ্ছা, অনেকে অ্যান্সার লিখছেন, হচ্ছে আপনারা একটু বুঝে বুঝে লিখেন, আপনার লজিকে যেটা আসবে সেটা লিখবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আমি বুঝতে পারবো আপনাদের বুঝতে সমস্যা আছে কিনা। আচ্ছা রিজভি ভাই, আপনার যে প্রশ্নটা সেটার উত্তর আমি এমনিতে একটু পরে আসতাম, কারণ আমরা ওই টপিকটা নিয়ে কথাবার্তা বলবো যে অক্টাল সংখ্যা এবং ডেসিমাল সংখ্যার অনেকগুলো ডিজিট কিন্তু কমন আছে। তো পরীক্ষাতে আমরা কোনটাকে ধরবো, কোনটা অ্যান্সার হবে। সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা আপনার প্রশ্ন একটু পরে যাব, আমরা হচ্ছে এইটা আগে একটু ক্লিয়ার করে নিই আপনাদের জন্য। আচ্ছা, সবাই লিখছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার আপনাদের বুঝিয়ে দিই, 7-এর পরের সংখ্যাটা হচ্ছে মানে ডিজিটটা হচ্ছে 0, মানে 7 হচ্ছে অক্টালের সবার লাস্টের ডিজিট, সেক্ষেত্রে 7-এর পরে হচ্ছে 0। এখন 7 যেহেতু লাস্ট ডিজিট, তার মানে তার আগের ডিজিটটা চেঞ্জ হয়ে তারপরেরটা হবে। 7-এর আগের ডিজিট হচ্ছে 7, তার মানে এই 7-এর পরের ডিজিট হচ্ছে কত, 0, এটাও চেঞ্জ হবে। একইভাবে 7 হচ্ছে সবার লাস্টের ডিজিট, তার মানে সামনের 7টা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে, তার পরের সংখ্যাটা
7-এর পরে অক্টালে তো 8 নাই, 7-এর পরে অক্টালে হচ্ছে কত 10, সেক্ষেত্রে সামনের সংখ্যাটা হবে 10। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা অক্টাল সংখ্যা নিয়ে 40-এ যে ধরনের প্রশ্ন এসেছিল, মানে এখান থেকে আপনার প্রশ্ন আসতে পারে টোটাল 2 বা 3 ধরনের প্রশ্ন আসতে পারে। একটা ধরন হচ্ছে মুখস্থ, বলতে পারে হচ্ছে আপনার এরকম যে অক্টালের ভিত্তি কত 8, অক্টালের বেস বা ভিত্তি কত, বা অক্টাল সংখ্যায় কয়টা প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় এটা বলতে পারে। হ্যাঁ, তারপর বলতে পারে হচ্ছে নিচের কোনটি অক্টাল সংখ্যা, আপনাকে বলতে পারে নিচের কোনটি অক্টাল সংখ্যা এটা বলতে পারে। তারপর আপনার হচ্ছে এই যে এখান থেকে একটা সংখ্যা দিয়ে বলতে পারে তার পরের সংখ্যাটা কত, এরপর বলতে পারে তার পরের সংখ্যাটা কত। এই টোটাল 3 ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথমত হচ্ছে মুখস্থ প্রশ্ন আসতে পারে, 2 নম্বর হচ্ছে বলতে পারে এত এর পরের সংখ্যাটা কত অক্টালে, আর 3 নম্বর হচ্ছে আপনার 4টা সংখ্যা দিয়ে বলবে নিচের কোনটা অক্টাল সংখ্যা। তো আমরা এখন আপনাদের কাছে চলে যাব, আমি কিছু প্রশ্ন লিখব। 40তম বিসিএসে যে ধরনের প্রশ্ন এসেছিল আমরা ঠিক ওই প্যাটার্নের প্রশ্ন একটু ফলো করব। প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অক্টাল সংখ্যা, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি 3টা সংখ্যা লিখবো, আপনারা জাস্ট কমা দিয়ে পাশাপাশি লিখবেন। হ্যাঁ, কোনটা অক্টাল সংখ্যা, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। ধরেন আমি লিখলাম 3টা সংখ্যা 7, 1, 8, 4, 5, 6, 1, 0, 1। 3টা সংখ্যা আমি লিখলাম, আপনাদের লিখতে হবে কোনটা অক্টাল। আপনি লিখবেন প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, 3টা হলে 3টা, বা যদি এরকম হয় যে প্রথমটা, দ্বিতীয়টা তাহলে 1 আর 2, যদি এমন হয় যে 2 নাম্বার আর 3 নাম্বার তাহলে 2 আর 3, যদি হয় 1 নাম্বার আর 3 নাম্বার লিখবেন 1 আর 3। আপনারা একটু কমেন্টে লিখেন, আপনারা দেখি যে আপনারা অক্টাল সংখ্যা ধরতে পারেন কিনা। যদি ধরতে পারেন তাহলে আমরা কি করব, এটাকে ডেসিমাল সংখ্যার সাথে কম্পেয়ার করব। আচ্ছা, আতিক ভাই লিখেছেন 2 আর 3। আচ্ছা, রাজু ভাই লিখেছেন 2 আর 3, মোহাম্মদ লিখেছেন 2 আর 3, মতিউর রহমান ভাই লিখেছেন 2, 3। আচ্ছা, রাকিবুল ভাই লিখেছেন শেষে 2টা, হচ্ছে সোহেল ভাই লিখেছেন শেষে 2টা। আচ্ছা, মাইশাপ লিখেছেন, তারপর হচ্ছে রেজাল ভাই লিখেছেন। আচ্ছা, সবাই লিখছেন, ভেরি গুড। আচ্ছা, এখন যদি বলা হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমেই কি করব, 718কে বাদ দিয়ে দিব, কারণ এই সংখ্যায় 8 আছে। যে সংখ্যায় 8 আছে সেটা আগেই বাদ, কারণ অক্টাল সংখ্যায় 8 বলে কিছুই নাই। তার মানে 4, 5, 6 এটা অক্টাল সংখ্যা হবে, 101 অক্টাল সংখ্যা হবে, কারণ 1 থেকে শুরু করে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত যে ডিজিটগুলো আছে, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত যে ডিজিটগুলো আছে সেগুলো হচ্ছে অক্টাল নাম্বার। এখন আপনাদের মনে যে প্রশ্নটা এসেছে বা যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে আপনার যদি এমন থাকে যে হচ্ছে ডেসিমালও থাকে অক্টালও থাকে, আমরা কোনটা নিব। যদি এমন হয়, দেখেন আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, আমরা হচ্ছে এখন একটু দেখব কোনটা সঠিক। জাস্ট আপনারা খেয়াল করে দেখেন 101 আমি লিখছি, আপনাদের বলতে হবে কোনটা সঠিক। আমি যা যা লিখছি আপনাদের বলতে হবে কোনটা সঠিক। যদি সঠিক হয় আপনি লিখবেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সঠিক, বা 2, 3, 4 সঠিক। কোনটা সঠিক সেটা আপনি লিখবেন, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে যে আমরা পরীক্ষায় বুঝবো কিভাবে ডেসিমাল আর অক্টাল একসাথে থাকলে কোনটা আমরা নিব। আপনাদের বলতে হবে কোনটা সঠিক। 1 নাম্বার সঠিক হলে লিখবেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, যদি 3টা সঠিক হয়, বা যদি এরকম হয় 2 আর 3 সঠিক তাহলে লিখবেন 2 আর 3। লেখার পরে আমরা হচ্ছে এটাকে ডেসিমালের সাথে কম্পেয়ার করব। তো দেখেন এই অক্টাল নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা থেকে 40 এসেছে প্রশ্ন কিন্তু 41 আসে নাই, তার মানে সামনে 43 আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। তো এখানে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে এই যে সংখ্যাগুলো আছে এখানে কোনটা সঠিক আর কোনটা ভুল। অক্টাল সংখ্যায় 101 এটা হতে পারবে, কারণ অক্টাল সংখ্যায় 0 আর 1 দুইটাই ভ্যালিড। অক্টাল সংখ্যার জন্য 0 থেকে 7 পর্যন্ত এই সবগুলোর মধ্যে যাই আসুক সেটা আমরা নিতে পারবো। তো 1 আর 0 আছে, সেক্ষেত্রে আমরা এটা নিতে পারবো, এটা হচ্ছে সঠিক, কারণ 1, 0 এটা অক্টাল সংখ্যার জন্য ভ্যালিড। একইভাবে 10 নাম্বার যে 10 দেওয়া আছে, মানে এটা হচ্ছে অক্টাল সংখ্যার বেস বোঝাচ্ছে। নিচে লেখা মানে হচ্ছে এটা বেস, মানে বোঝাচ্ছে অক্টাল সংখ্যা। এটা বেস হচ্ছে 10, তার মানে ডেসিমাল সংখ্যা। এটার বেস হচ্ছে 8, তার মানে অক্টাল সংখ্যা। এটার বেস হচ্ছে 10, তার মানে এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। তো এইখানে দেখেন, এখানে ডেসিমাল সংখ্যায় 102,
ডেসিমাল সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, আর অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। যেহেতু ডেসিমাল সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত, তার মানে এখানে 102 এই সবগুলোই ডেসিমাল সংখ্যায় আছে, তার মানে এই সংখ্যাটা ভ্যালিড। এই সংখ্যাটা ভুল, কারণ হচ্ছে অক্টাল সংখ্যা লেখা আছে বেস 8, অক্টাল সংখ্যায় 8 সংখ্যাটা ভ্যালিড না, 8 ডিজিটটা ভ্যালিড না, সেক্ষেত্রে এই সংখ্যাটা আমরা বেস 8 লিখতে পারবো না। লাস্টের সংখ্যাটা হচ্ছে 10 লেখা আছে, মানে ডেসিমাল নাম্বার, যখন 10 লেখা থাকবে ডেসিমাল নাম্বার লেখা থাকবে তখন আমরা লিখতে পারবো 8 আর 9 এখানে হচ্ছে ভ্যালিড, তার মানে এটা হচ্ছে ভ্যালিড। এই হলো পার্থক্য। এখন দেখেন, যদি আপনাকে বলা হয়, মানে একজন যে প্রশ্ন করেছেন তার প্রশ্নে আমি একটু যাই, যদি বলা হয় যে 112 একটা সংখ্যা, 112 একটা সংখ্যা, এখন কি ডেসিমাল নাকি হচ্ছে অক্টাল, এটা আপনি কিভাবে বুঝবেন? এইটা ডেসিমাল না অক্টাল, এটা বোঝার জন্য একটাই উপায় আছে, সেটা হচ্ছে তার বেস। যদি বেস লেখা থাকে 8 তখন আপনাকে বলতে হবে এটা হচ্ছে অক্টাল নাম্বার, যদি বেস লেখা থাকে 10 তখন বলতে হবে এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। পরীক্ষায় দুইটা তো একসাথে লেখা থাকবে না, যে কোনো একটা থাকবে। যদি বলে নিচের কোনটি সঠিক বা নিচের কোনটি কি নাম্বার, যদি বলা থাকে এটা কি ডেসিমাল না অক্টাল নাম্বার, আপনার যদি বলা হয় নিচের কোনটি ডেসিমাল নাম্বার, নিচের কোনটি ডেসিমাল নাম্বার, তো আমরা যদি 112 বা 113 যেটাই বলেন এটাও ডেসিমাল নাম্বার হবে। 113 নাম্বারটা ডেসিমাল, কিন্তু বেসটা এখানে 8 দেওয়া, তো এই জন্য আপনি এটাকে কি বলতে পারবেন না, ডেসিমাল বলতে পারবেন না, কারণ এটা ট্যাগ লাগানো আছে, এটাকে বলে দেওয়া আছে স্পষ্টভাবে এটা হচ্ছে অক্টাল নাম্বার। যেহেতু অক্টাল নাম্বার বলা আছে সেক্ষেত্রে আপনি বলতে পারবেন না এটা অক্টাল নাম্বার। আবার একইভাবে দেখেন পরের সংখ্যাটা এখানে লেখা আছে ডেসিমাল নাম্বার, তার মানে আপনার এটাই বলতে হবে অ্যান্সার, কারণ এখানে বেস দেওয়া আছে, উল্লেখ করা আছে। যদি বেস দেওয়া থাকে তাহলে আপনাকে ওই সংখ্যাটাই ধরতে হবে, বেস যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা বুঝতে পারলে বলবেন, না বুঝতে পারলে আমি আবার বোঝাবো, কোনো সমস্যা নেই। কারণ আমরা এখানে শেখার জন্য আসছি, সেক্ষেত্রে আমি অবশ্যই না বুঝলে আপনাদের বুঝাবো। তো আপনাদের একটু বলতে হবে যে আমরা অক্টাল নাম্বার আর ডেসিমাল নাম্বারে যে কথাবার্তাগুলো বললাম সেগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, আপনারা বুঝতে পেরেছেন কিনা। বুঝতে পারলে একটু বলেন, সেক্ষেত্রে আমি সামনে আগাবো, ঠিক আছে? আমি একটু দেখি আপনাদের কমেন্টগুলো। আচ্ছা রিজভি ভাই, আপনার প্রশ্নের অ্যান্সারটা পেয়েছেন কিনা একটু বললেন, আপনি বুঝছেন কিনা? আচ্ছা আপনারা একটু বুঝতে পারলে লিখেন। হ্যাঁ আচ্ছা, সোহেল ভাই লিখেছেন ক্লিয়ার, ডান, ওকে, ভেরি গুড। আচ্ছা, তো আপনাদের আবার আমি একটু বলি, হচ্ছে আমাদের 100 জন এখনো ফিল আপ হয়নি, আপনারা হচ্ছে যারা এখনো ভর্তি হননি তারা কষ্ট করে ভর্তি হয়ে নেবেন। 100 জনের পরে কিন্তু আমাদের হচ্ছে 1550 টাকার অফারটা থাকবে না, সেক্ষেত্রে হয়তো আপনাকে 500 টাকা বেশি দিয়ে ভর্তি হতে হবে। এই জন্য আমি আবার একটু মনে করে দিলাম, আমাদের ক্লাস শুরু হচ্ছে 12 তারিখে, 12 তারিখ থেকে আমাদের মূল ক্লাস শুরু হয়ে যাবে। আগামীকাল হচ্ছে আমাদের লাস্ট ফ্রি ক্লাস, আগামীকাল ইংলিশ ক্লাস, তারপর থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, তো আমরা এখন হচ্ছে আরেকটা পার্টে যাব। আমরা হচ্ছে ক্লাসটা আর বেশিক্ষণ টানবো না, কারণ হচ্ছে এমনিতে অনলাইনে ক্লাসগুলো একটু বোরিং হয় বেশি, কারণ হচ্ছে অফলাইন ক্লাস আমরা 2 ঘন্টার উপরে পড়াই বা 2 ঘন্টা পড়াই, কিন্তু সেক্ষেত্রে অনলাইন যে ক্লাসগুলো আছে, অনলাইন ক্লাসগুলো কিন্তু হচ্ছে খুব বেশিক্ষণ পড়া যায় না। তো আপনারা যদি করতে পারেন আমার সমস্যা নাই, তারপরে আমরা হচ্ছে আর কিছুক্ষণ পড়বো। আমাদের এরপর হচ্ছে আমরা বাইনারি নিয়ে কথাবার্তা বলবো। বাইনারিতে অনেক কিছু জানার আছে, তারপর হেক্সাডেসিমালে অনেক কিছু জানার আছে। আমরা একটু হেক্সাডেসিমাল এখন একটু যাই। তো আমরা এখন দেখবো হেক্সাডেসিমাল নাম্বার। তো হেক্সাডেসিমাল নাম্বারে আমরা অক্টাল আর ডেসিমালে যে লজিকগুলো কাজে লাগিয়েছি, সেম লজিকগুলো আমরা হেক্সাডেসিমালে কাজে লাগাবো। তো আমরা এখন যে সংখ্যাটা পড়বো সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। তো দেখেন হেক্সা মানে হচ্ছে 6, আবারও দেখেন হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6, ডেসি মানে হচ্ছে 10। হেক্সা মানে 6, ডেসি মানে 10, তার মানে এই হেক্সার 6 আর ডেসির 10, এখান থেকে টোটাল আমরা বলি এটা হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা, এটা হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা। তো এখন যদি বলা হয় এই সংখ্যার প্রতীক কয়টা, তো আমরা কি বলবো, প্রতীক বা ডিজিট বা অঙ্ক, আগের মতো ডিজিট বা অঙ্ক বা প্রতীক বা চিহ্ন যেটাই বলো, সেটা হচ্ছে 16টি। অক্টাল সংখ্যার প্রতীক বা ডিজিট বা অঙ্ক হচ্ছে 16টি। ভিত্তি বা বেইজ বা ভিত্তি হচ্ছে 16, প্রতীকগুলো কি কি? প্রতীকগুলো হচ্ছে এখানে 2 ধরনের প্রতীক, একটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 9। আমরা জানি সংখ্যার প্রতীক কিন্তু এই 10টাই, 0 থেকে 9। এখন যদি কেউ 16 ভিত্তিক সংখ্যা বানাতে চায়, তার মানে কি এই 10টার পাশাপাশি আরো 6টা প্রতীক লাগবে, আরো 6টা ডিজিট লাগবে। এখন যেহেতু সংখ্যাতে 0 থেকে 9 এর বাইরে আর কিছু নাই, সেক্ষেত্রে কি করতে হবে, বাইরে থেকে কিছু আনতে হবে। আনার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ABC থেকে ধার করে আমরা 6টা প্রতীক নিয়ে এখানে ইউজ করি। আমরা A থেকে শুরু করে F পর্যন্ত এই 6টা প্রতীক আমরা কোথায় ব্যবহার করি? ডেসিমাল নাম্বারে ব্যবহার করি। এখন যদি বলা হয় আপনাকে যে ডেসিমালের 9 এর পরে সংখ্যাটা কত, আপনাকে বলতে হবে A।
এ কিন্তু এখন আর হচ্ছে ইংরেজি লেটার না, এ হচ্ছে একটা সংখ্যা। আপনাকে বলতে হবে 9 এর পরে সংখ্যাটা হচ্ছে এ। আবার কিভাবে এ এর পরে হচ্ছে বি, বি এর পরে হচ্ছে সি। আপনি কিন্তু হেক্সাডেসিমালে বলতে পারবেন না 9 এর পরে 10, 10 এর পর 11, এটা কিন্তু বলতে পারবেন না। বলতে হবে 9 এর পর এ, এর পর বি। 10 এখানেও আছে, 10 অনেক পরে। তো আপনাকে বলতে হবে 0 এর পরে 1 2 3, 7 এর পর 8, 8 এর পর 9, 9 এর পর এ বি সি ডি ই এফ। এই হচ্ছে আমাদের টোটাল 16টা প্রতীক। তার মানে বারবার এই 16টা প্রতীক লিখতে হবে। আমরা অক্টাল লিখেছি 0 থেকে 7 পর্যন্ত 8টাকে বারবার লিখেছি, ডেসিমাল লিখেছি 0 থেকে 9 পর্যন্ত, এটাকে বারবার লিখেছি। আর হেক্সাডেসিমাল আমরা 0 থেকে 8 পর্যন্ত এই 16টা প্রতীককে আমরা বারবারই করব, এটাকে রিপিট করবো আমরা বারবারই। এখন হচ্ছে আমি একটু মুছে ফেলি এটা। মোছার পর আমরা তখন যা যা শিখলাম এই কনসেপ্টটাকে আমরা এখানে কিন্তু কাজে লাগাবো। তো আমরা দেখি আপনারা কি কি বুঝতে পেরেছেন। আমি লিখি 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর হচ্ছে এ বি সি ডি ই এফ। এই 16টা হচ্ছে আমাদের প্রতীক, অক্টালের 16টা হচ্ছে প্রতীক। তো 16টা প্রতীক আমি লিখে ফেললাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি বলা হয় অক্টাল সংখ্যা এই 0 থেকে যে এফ লিখলাম, এখানে তো জাস্ট 16টা সংখ্যা আছে, এই সংখ্যাটার পরের সংখ্যাটা কত, অর্থাৎ এফ এর পরে কি আসবে এটা আপনাকে বলতে হবে। একইভাবে আমরা কীভাবে বলবো, ডেসিমাল সংখ্যা এবং অক্টাল সংখ্যার যে লজিক ছিল যে হচ্ছে এফ এর পরে আবার কি করতে হবে, সামনে 0 শেষ হলে 1 বসাতে হবে, ওইভাবে করে আপনারা বলবেন এফ এর পর হচ্ছে কোন সংখ্যাটা আসবে। আমি একটু দেখি আপনাদের কমেন্টগুলো। সবাই লিখবেন হেক্সাডেসিমালে এফ এর পর সংখ্যাটা কত হবে, সবাই একটু তাড়াতাড়ি লিখে ফেলেন। আচ্ছা, সবাই হচ্ছে লেখা শুরু করেছেন অলরেডি। ওয়াও, সবাই লিখছেন। আপনারা এত তাড়াতাড়ি বুঝে ফেলবেন এটা আমি আসলে বুঝতে পারিনি। আমি ভাবলাম হয়তো বোঝাতে একটু অসুবিধা হবে, কারণ হচ্ছে যেটা হয় ম্যাথ পড়াতে গেলে যেটা হয়, এটা তো আইসিটি কিন্তু তারপরে তো ম্যাথ পড়াতে গেলে যেটা হয়, অনেকেই থাকেন কমার্স ব্যাকগ্রাউন্ডের, অনেকেই থাকে আর্টস ব্যাকগ্রাউন্ডের। তো বিশেষ করে সায়েন্স বাদে বাকিদের একটু বোঝাতে কষ্ট হয়, মানে এটা সত্যি কথা। তো যদি একসাথে সবাই বুঝে তার মানে এটা খুবই পজিটিভ বিষয়। আপনারা বুঝতে পারছেন, মানে আপনাদের মনোযোগ আছে। আপনারা বুঝতে পারছেন মানে হচ্ছে আমি ভালো পড়াচ্ছি এরকম না, আপনাদের মনোযোগ আছে, এটা হচ্ছে বিষয়। তো আপনারা মনোযোগ ধরে রেখেছেন। আচ্ছা সাইম ভাই, আপনি জাস্ট আগের মতো করে চিন্তা করেন যে 0 থেকে এফ পর্যন্ত যদি ব্যবহার করা হয় তারপর কি আসবে। আচ্ছা হচ্ছে শামীম আপু, আপনি লিখেছেন, একটু সবাই একটু খেয়াল করবেন আমার সাথে, সবাই লিখছেন, থ্যাংক ইউ। আচ্ছা 0 থেকে এফ পর্যন্ত লেখার পরে আমরা আবার কি লিখবো, 0 থেকে এফ লিখবো 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ। এইটুকু পর্যন্ত হচ্ছে একটা প্যাকেজ। আমরা আবার বলি, ডেসিমাল সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে একটা প্যাকেজ, অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত একটা প্যাকেজ, এটাকে বারবার লিখতে হবে। আবার হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে এফ পর্যন্ত হচ্ছে একটা প্যাকেজ, এটাকে আবার রিপিট করতে হবে। তো 0 থেকে এফ পর্যন্ত একবার লিখে শেষ, তারপর আমরা আবার লিখবো 0 থেকে এফ, তারপর আমরা কি লিখবো, আবার লিখবো 0 থেকে এফ, এভাবে করে চলবে 5 6 7 8। আপনারা পারলে একটু লিখে নিন 9 এ বি সি ডি ই এফ ই এফ। এখন তাহলে দেখেন সবগুলোর সামনে কিছু নাই মানে একটা করে 0 আছে, জাস্ট একটু চিন্তা করেন, সবগুলোর সামনে কিছু নাই মানে 0 আছে, জাস্ট সবগুলোর সামনে একটা করে 0 আছে, সবগুলোর সামনে একটা করে 0 আছে। 0 যখন শেষ হয়ে যাবে তখন তারপরে সংখ্যাটা কি আসবে, 1 আসবে। সবগুলোর সামনে কে বসবে, 1 বসবে, সবগুলোর সামনে 1 চলে আসবে, 1 1 1 1 1 1 1 1, একেবারে এফ পর্যন্ত যাবে 1টা, শেষ। এখন 1 যখন শেষ, আমরা জানি 1 এর এখানে দেখা যাচ্ছে এফ হচ্ছে লাস্ট ডিজিট, হেক্সাডেসিমালের এফ হচ্ছে লাস্ট ডিজিট। যখনই লাস্ট ডিজিট চলে আসবে তখন সামনের সংখ্যাটা কি হবে, চেঞ্জ হবে। তার মানে এই 1টার 1 থাকবে না, তখন চলে আসবে 2। তার মানে সবগুলোর সামনে আবার 2 চলে আসবে, সবগুলোর সামনে 2 চলে আসবে, সবগুলোর সামনে 2 চলে আসবে। আবারও দেখলাম এফ হচ্ছে লাস্ট ডিজিট, তার মানে আবার সেই 0 1 2 3 4 এভাবে করে চলবে। 2 এর পর কি আসবে, 2 এর পরে হচ্ছে 3 আসবে, এইভাবে করে হচ্ছে চলবে। আপনারা বুঝতে পেরেছেন কিনা বলেন, যারা ভুল করেছেন বা যারা বুঝতে পারেন না তাদের বোঝা হয়েছে কিনা একটু জাস্ট আমাকে কমেন্টে লিখেন, আমি একটু দেখি আপনাদের বোঝা হয়েছে কিনা। আর আপনারা একটু কষ্ট করে লিখে ফেলেন। আতিক ভাই, আপনারা আর্জেন্টিনার ব্রাজিল এখানে নিয়ে এসেন না, তাহলে কিন্তু আজকে ক্লাস করানো হবে না, ঝগড়াঝাটি হবে। তো আমরা ঝগড়াঝাটি করতে চাই না। বুঝতে পারলে বলেন বুঝছেন কিনা।
তো যদি বুঝতে পারি আমরা, তাহলে আমরা এই হেক্সাডেসিমাল নিয়ে আরেকটু ডিটেলসে কথাবার্তা বলবো। যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমি ডিটেলসে কথাবার্তা বলবো। তো আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করে ক্লাসটা করছেন, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমরা আরেকটু থাকবো, আপনারা হচ্ছে অধৈর্য হবেন না। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা মাঝখান থেকে নিব, একটা দুটো করে নিব, নিয়ে আমরা দেখবো এরপরে সংখ্যাটা বের করা যায় কিনা। তো তার আগে আমরা কি করব, একটু নোট করব। নোটটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে আমাদের পরীক্ষায় হেক্সাডেসিমাল থেকে কি প্রশ্ন আসতে পারে সেটা আমি একটু নোট করে দিচ্ছি। তো হেক্সাডেসিমাল থেকে আসতে পারে 9 এর পরে সংখ্যাটা কত, এটা হচ্ছে নোট। সবাই কি নোটটা একটু সিরিয়াসলি লিখেন। যদি বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যায় 9 এর পরে সংখ্যাটা কত, তো 9 এর পরে সংখ্যাটা হচ্ছে a। হেক্সাডেসিমাল সংখ্যায় 9 এর পরে হচ্ছে a, f এর পরে হচ্ছে 10, আমরা একটু আগে দেখলাম। f এর পরে হচ্ছে 10, f এর পরে হচ্ছে 10। সবাই একটু লিখেন 9 এর পর হচ্ছে a, f এর পর হচ্ছে 10। আচ্ছা, এটা মনে হয় একটু হালকা হয়ে যাওয়ার কথা কালিটা, কারণ হচ্ছে এই কালিটা মনে হয় ভালো আসবে না। আমি তাহলে ওই কালিতে লিখি, আমার ধারণা এটা দিয়ে আপনারা দেখেন। 9 পর হচ্ছে a, f এর পর হচ্ছে 10, তারপর হচ্ছে ডাবল f এর পর হচ্ছে 100। মানে এই প্রশ্নগুলো হচ্ছে সিলেক্টেড, আপনার পরীক্ষায় প্রশ্ন আসলে এখান থেকে আসতে পারে। ট্রিপল f এর পর হচ্ছে 1000, ট্রিপল f এর পর হচ্ছে 1000। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা এই 4টা প্রশ্ন একটু সুন্দর করে নোট করে ফেলি। 9 এর পর হচ্ছে a হয়, f এর পর হচ্ছে 10 হয়, ডাবল f এর পর হচ্ছে 100 হয়, ট্রিপল f এর পর হচ্ছে 1000 হয়। কেন হবে সেটা আমরা বুঝবো একটু পরে, তার আগে আপনি একটু লেখাটা শেষ করে ফেলেন সবাই। আচ্ছা, রিফাতা বলিকসেন, বুঝছি স্যার, ওকে, থ্যাংক ইউ। জান্নাত লিখেছেন, থ্যাংকস স্যার এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য। ক্লাস আমি সুন্দর নেই, আপনারা মনোযোগ দিয়ে বুঝতেছেন, সেই জন্য আপনাদের ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, দেখেন হচ্ছে এই যে আমরা সংখ্যাগুলো লিখলাম কেন হয়েছে, এই লজিকটা আমরা একটু বোঝার চেষ্টা করি। লজিকটা আমরা জানি 0 থেকে শুরু করে f পর্যন্ত, 0 1 2 3 এভাবে f পর্যন্ত এই 16টা হচ্ছে প্রতীক। আমরা হেক্সাডেসিমাল ব্যবহার করি কয়টা, 16টা প্রতীক। এখন যদি বলা হয় কোন একটা সংখ্যা দিয়ে যদি বলা হয় তারপরে সংখ্যাটা কত হবে, তাহলে কিভাবে হবে দেখেন। যদি আমরা বলি 9 এর পরে কত হবে, এটা তো নরমাল আমরা জানি 9 এর পর a হয়, তারপর b হয়, তারপর c হয়। এটা আসলে বোঝার কিছু নাই। f এর পর 10 কেন হবে সেটা আমরা একটু আগে দেখেছি। f হচ্ছে হেক্সাডেসিমালের লাস্ট ডিজিট, তখন হচ্ছে 0টা চেঞ্জ হয়ে কত আসে, 1 আসে। এটা আমরা দেখলাম, এটা নিয়ে কথাবার্তা না, কথাবার্তা হচ্ছে আমাদের এই দুইটা নিয়ে। এই দুইটা নিয়ে হচ্ছে আমাদের কথাবার্তা। ডাবল f এর পরে কেন 100 হবে, তো এইটা বোঝার জন্য আপনাদের এতক্ষণ ধরে যা যা বললাম সেই জিনিসটা কিন্তু এখন কাজে লাগবে, ঠিক আছে। যদি বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যায় ডাবল f এর পরে কত আসবে, আমরা জানি f এর পরের ডিজিট হচ্ছে, আবার খেয়াল করেন f হচ্ছে হেক্সাডেসিমালের লাস্ট ডিজিট। f এর পরে কত আসে, f এর পরে আসে হচ্ছে 0, f এর পর আসে হচ্ছে 0। f এর পর 0 কেন আসবে, কারণ হেক্সাডেসিমালে 0 থেকে f পর্যন্ত যাওয়ার পর, শেষ হয়ে যাওয়ার পর আবার কি আসবে, 0 1 2 3 4 এভাবে f পর্যন্ত আসবে। এখন f হচ্ছে হেক্সাডেসিমালের লাস্ট ডিজিট, আর বলেছিলাম লাস্ট ডিজিট আসলেই সামনের সংখ্যাটা চেঞ্জ হয়ে তার পরের সংখ্যা হয়ে যাবে। আমরা একটু আগে পড়েছি f এর পরের সংখ্যাটা হচ্ছে 10, সবাই তো একমত তাই না। আমরা একটু আগে পড়েছি f এর পরের সংখ্যাটা হচ্ছে 10, এটা আমরা একটু আগে লিখেছি। তাহলে f এর পরে কত আসবে, f এর পর আসবে হচ্ছে 10। কারণ আপনারা চার্টের মধ্যে দেখেন আমরা পড়েছিলাম 9 এর পর a, তারপর b, তারপর c, তারপর d, তারপর e, তারপর f, তারপর হচ্ছে f এর পরে 1 0 1 1 1 2 এভাবে করে আসছিল। তো f এর পরে হচ্ছে 0, যেহেতু f হচ্ছে লাস্ট ডিজিট, তার মানে সামনের সংখ্যাটা চেঞ্জ হয়ে তারপরে সংখ্যাটা আসবে। হেক্সাডেসিমাল f এর পরে হচ্ছে 10, আমরা একটু আগে পড়লাম। এখন যদি বলা হয় ট্রিপল f এর পরে কত হবে, আবারও দেখেন f এর পর হচ্ছে 0, f হচ্ছে লাস্ট ডিজিট, তার মানে এই সামনেরটাও চেঞ্জ হয়ে যাবে। তো মাঝখানে কি হয়, মাঝখানে সংখ্যা বসে না, মাঝখানে বসে হচ্ছে ডিজিট। f এর পর আবার কি আসবে, 0 আসবে। তো যেহেতু এটা লাস্ট ডিজিট, তার মানে এটাও চেঞ্জ হবে, এটা চেঞ্জ হয়ে তার পরের সংখ্যা আসবে। f এর পরের সংখ্যা হচ্ছে 10, সামনের সংখ্যাটাতে পরের সংখ্যা বসে, আর মাঝখানে হোক শেষে হোক সব জায়গাতে কি বসে, ডিজিট বসে। f এর পরে হচ্ছে 0, এটা ডিজিট। f যেহেতু লাস্ট ডিজিট, তার মানে এটা চেঞ্জ হয়ে তারপরে সংখ্যা হবে না, ডিজিট হবে, যেহেতু মাঝখানে আছে। এখন মাঝখানে হচ্ছে f এর পরে 0 আসবে, আর সবার লাস্টে f এর পরে সংখ্যা আসবে 10। এখন আপনারা যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনারা এইটা একটু বলবেন, এই সংখ্যাটার পরের সংখ্যাটা কত হবে। এটা বুঝতে পারলে আমি বুঝবো আপনাদের এই f এর সমস্যাগুলো নিয়ে আর কোনো সমস্যা নাই। আপনাদের বলতে হবে 4টা f এর পরের সংখ্যাটা কত হবে, সবাই একটু লিখে দেন তাড়াতাড়ি করে, তাহলে আমরা বুঝতে পারবো আপনাদের বোঝা হয়েছে। আচ্ছা, আপনাদের
একজন লিখেছেন বোর্ড ক্লিয়ার না। যদি কোনো কারণে আমার এখানে সমস্যা হয় সেক্ষেত্রে আমি বলে দিই যে 4টা এফ আছে, 4টা এফ এর পরের সংখ্যাটা কত এটা একটু আমার বলতে হবে। তো সবাই একটু বলবেন 4টা এফ এর পরের সংখ্যাটা কত, বলতে হবে 4টা এফ এর পরের সংখ্যাটা কত, 4টা এফ এর পরের সংখ্যাটা কত। আচ্ছা সোহেল কাজী ভাই লিখেছেন, আচ্ছা ফাইন লিখেছেন। আচ্ছা বাকিদেরও দেখি একটু লিখে ফেলেন 4টা এফ এর পরের সংখ্যাটা কত লিখতে হবে, 4টা এফ এর পরের সংখ্যাটা কত। রেজাউল করিম ভাই লিখেছেন, রাবি ভাই লিখেছেন, মাইশা আপু লিখেছেন, তানিয়া আপু লিখেছেন, শহীদ ভাই লিখেছেন, শাহেদ ভাই, সাইম ভাই লিখেছেন, ফাইন সবাই লিখছেন, রিজভি ভাই লিখেছেন, ভেরি গুড। আচ্ছা মারিয়া আপু লিখেছেন, ভেরি গুড, সবার ঠিক হয়েছে, সবাই দেখি ভালোই পারেন। আচ্ছা 10টা 11 বেজে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা 4টা এফ হলে আবারও একটু মনোযোগ দিয়ে শোনেন, যাদের বুঝতে সমস্যা তারা আবার একটু শুনবেন। সেটা হচ্ছে এফ এর পরে আমরা জানি হচ্ছে 0 আসে, এফ হচ্ছে হেক্সাডেসিমালের লাস্ট ডিজিট, এফ এর পরে আসবে 0। এফ যেহেতু লাস্ট ডিজিট তার মানে এফটা চেঞ্জ হয়ে তার পরে ডিজিট আসবে, এফ এর পরে আসবে কত 0 আসবে। এরপর একইভাবে এফ এর পরে কত আসবে 0 আসবে, এফ যেহেতু লাস্ট ডিজিট তার মানে এটা চেঞ্জ হয়ে তারপরে 0 আসবে। যেহেতু এফ লাস্ট ডিজিট তার মানে সামনেটা চেঞ্জ হয়ে এফ এর পরে কত আসবে, এফ এর পরে আসবে হচ্ছে 10, এফ এর পরে 10 আসবে। তার মানে আমরা পেয়ে গেলাম 4টা এফ এর পরের সংখ্যাটা হচ্ছে 10,000। ভেরি গুড, সবারটাই হয়েছে। আচ্ছা তো হচ্ছে আপনাদের জন্য আবারও বলছি, আপনাদের যাদের ভর্তি বাকি আছে তারা ভর্তি হয়ে যাবেন। আপনাদের সাথে আমার ক্লাস তো ইনশাল্লাহ হবেই, ক্লাসে কথা হবে। মানে আজকে বাইরের সঙ্গে করানোর খুব ইচ্ছা ছিল কিন্তু আসলে অনেকক্ষণ সময় চলে গেছে। তো আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হলো আপনারা এই ক্লাসটা সুন্দর করে নোট করে, যদি কারো নেটে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ক্লাসের রেকর্ডিংটা আমাদের পেজেই থেকে যাবে। তো আমাদের জব সিকার সেলফ লাইন যে পেজ আছে এখানেই লাইভটা থেকে যাবে, আপনারা ক্লাসটা আবার দেখতে পারবেন। তো ইনশাল্লাহ যদি আবার যদি কোনো কারণে কোনোভাবে যদি আমাদের ফ্রি ক্লাস দেওয়ার যদি সুযোগ হয় সেক্ষেত্রে আমাকে আবার পেজে দেখতে পাবেন। আর হচ্ছে যারা ক্লাসে জয়েন করেছেন বা ক্লাসের জন্য ভর্তি হয়েছেন তাদের সাথে তো ক্লাসে দেখা হবে। তখন আমরা ইনশাল্লাহ আইসিটি নিয়ে কথাবার্তা বলবো এবং আমাদের টার্গেট থাকবে, মানে বিশেষ করে আমার যে টার্গেট সেটা হচ্ছে আইসিটির জন্য যে 15 নম্বর থাকে সেখানে 12 অন্তত নিশ্চিত করা, মানে যারা দুর্বল তাদের জন্য 12 নিশ্চিত হয়। এবং হচ্ছে আচ্ছা এটা যেন হয়। আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হলো আপনাদের এই ক্লাসের যে সমস্যা, যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার আইডিয়া আছে, আপনারা আমাকে নক দিতে পারেন যদি ক্লাসের পরে কোনো সমস্যা হয়। মানে আমরা সব টিচারই কিন্তু খুব আন্তরিক, আপনারা যারা ক্লাস করেছেন এতদিন আগে ক্লাসগুলো করেছেন তো তারা হচ্ছে দেখেছেন এবং হচ্ছে আপনারা জানেন আমাদের সব টিচারই খুব আন্তরিক বোঝানোর বিষয়ে। তো আপনাদের যাদের হচ্ছে এরপরে যদি সমস্যা হয় বুঝতে, সেক্ষেত্রে আমার আইডি এখানে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি আমাকে মেসেজ করলে হবে, জাস্ট বললে হবে স্যার আমি জব সিকার্স হেল্পলাইন পেজ থেকে আপনার ক্লাস করেছিলাম। আর যে কোনো সমস্যা সেটা অবশ্যই আমাকে জানাবেন, সমস্যা জানালে কিন্তু সলভ হবে। আপনার যদি বাংলা সমস্যা সেক্ষেত্রে বাংলা স্যারকে বলবেন, সাধারণ জ্ঞানের সমস্যা হলে সাধারণ জ্ঞান স্যারকে বলবেন, তাহলে আমাদের যে সমস্যাগুলো আছে আশা করি সবার সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে নাম্বার দেওয়া আছে, আমাদের যে নাম্বারটা আছে পেজের নাম্বার, মানে আমাদের পেজের সব স্যারদেরকে পাওয়ার জন্য একসাথে একটা নাম্বার আছে। যদি আপনাদের কারো দরকার হয় সেক্ষেত্রে আমরা এই নাম্বারে যোগাযোগ করব, তাহলে আমরা সবাই হচ্ছে পেজের সাথে সরাসরি কানেক্টেড থাকবো। 0919 তারপর হচ্ছে 460438, ঠিক আছে। আচ্ছা রিজভি ভাই লিখেছেন, একটা প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন। 1024কে আমরা কি বলবো? 1024কে আমরা বলতে পারি এটা হচ্ছে অক্টাল নাম্বার, বলতে পারি 1024 হচ্ছে ডেসিমাল নাম্বার, এটা বলতে পারি 1024 হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার, এটা বলতে পারি, ঠিক আছে। আমরা হচ্ছে তিনটাই বলতে পারবো। যদি পরীক্ষায় যদি বলা হয় এই 1024 কোনটা হবে, যদি অপশনের তিনটাই থাকে অক্টাল ডেসিমাল হেক্সাডেসিমাল তিনটাই হবে, কারণ হচ্ছে 1024 এর প্রত্যেকটা ডিজিট অক্টাল ডেসিমাল হেক্সাডেসিমাল সব জায়গাতে আছে। তো সেক্ষেত্রে আপনার অ্যান্সার হবে তিনটাই। আর যদি বেস লেখা থাকে, যদি বলা থাকে 1024, যদি বেস বলা থাকে তখন কিন্তু আপনাকে বলতে হবে এটা অক্টাল। আমি 8 লিখেছি, বলতে হবে অক্টাল। যদি লেখা থাকে 10 সেক্ষেত্রে আপনাকে 10 বলতে হবে, মানে ডেসিমাল বলতে হবে। যদি লেখা থাকে 16 সেক্ষেত্রে আপনাকে হেক্সাডেসিমালই বলতে হবে। আর যদি কোনো কিছু লেখা না থাকে তখন আপনি তিনটাই বলবেন, তিনটাই হচ্ছে অ্যান্সার। আর অপশন যদি থাকে এটা এবং এটা এবং এটা, তাহলে আপনার তিনটাই নিতে হবে। আর যদি অপশন শুধু বলে অক্টালই নিতে হবে। যদি বলে অক্টাল আর ডেসিমাল তাহলে দুইটাই আপনি নিতে পারবেন। তো আশা করি রিজভি ভাই বুঝতে পেরেছেন কিনা বলবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। আতিক ভাই লিখেছেন সুপার ক্লাস, থ্যাংক ইউ ভাই। রিজভি ভাই বলেন আপনি বুঝছেন কিনা, আপনি বুঝলে আমি ক্লাস শেষ করবো, না বুঝলে আবার বুঝাবো, কোনো সমস্যা নাই।
আচ্ছা, তো আমার আইডি আপনারা পেয়েছেন রাসেল আহমেদ শাহিন। আপনারা হচ্ছে এই নামে সার্চ করলে আমার আইডি অথবা পেজ পেয়ে যাবেন। যে কোনো সমস্যা, আমাদের ক্লাসের বিষয়ে যে কোনো তথ্য জানা দরকার হলে আমাকেও জানাতে পারেন। আপনাদের হচ্ছে নাম্বার দিয়ে দিয়েছিলাম, নাম্বারে জানাতে পারেন, একভাবে জানালেই হবে। আর হচ্ছে সবার সাথে ইনশাআল্লাহ আশা করি ক্লাসে দেখা হবে। সবার নামগুলো কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে। রাজীব ভাই থ্যাংক ইউ দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ওয়েলকাম। আর হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের জন্য শুভকামনা রইল। আশা করি ইনশাল্লাহ চাকরির পর কথা হবে, আবার স্যার চাকরি পেয়েছি, ঠিক আছে। আর হচ্ছে ক্লাসে তো দেখা হবেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যাদের ভর্তি বাকি আছে অবশ্যই ভর্তি হয়ে যাবেন, তাহলে আপনারা অফারটা পেয়ে যাবেন। কারণ 100 জনের যে কথা বলেছিলাম আমরা, আমাদের কমিটমেন্ট রাখবো। যদি 100 জন হয়ে যায় সেক্ষেত্রে আসলে আমরা কিছু করতে পারবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।